ভালো আছো? বন্ধু ভালো আছে কথাটা একটু জোরে বলো তো। খুব ভালো আছি। কতখানি ভালো আছো? অনেক অনেক ভালো আছি। অনেক ভালো আছো, এবং আমরা আসলেই চাই যে ভালো থাকো। আমি প্রথমেই তোমার নামটা একটু জেনে নিই। আমার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী। আরেক চৌধুরী। আরেক চৌধুরী, তুমি স্টুডিওতে এসে তোমার জীবনের কথা, তোমার ভালো লাগার কথা আমাদের সাথে শেয়ার করতে চেয়েছো। এর পিছনে কি কোনো কারণ ছিল, যে কোনো উদ্দেশ্য নিয়ে কি এই জীবনের কথাগুলো শেয়ার করতে চাও, নাকি অন্য কোনো বিষয়? জি গুরু, জীবন তো একটি মোহ, যে মোহতে কেউ কেউ অল্প সময়ে প্রতিষ্ঠিত হতে পারে, কেউ কেউ সংগ্রাম করে সেখানে সুফল বয়ে আনতে পারে না। তো গুরু, আমি একজন ছেলে হিসেবে সবসময় নিজেকে ভাবতাম যে পৃথিবীর এই হতাশার মধ্যে আমি একটা মানুষ, যে মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, যে মনুষ্যত্ব নিয়ে জীবনে আমি একটি সফলতম পুরুষ হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারবো। আর সেই প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে যে আমার একজন প্রিয়জন থাকবে, যে আমার পাশে সবসময় থাকবে, আর তাকে নিয়ে আমার লক্ষ্যে আমি বুঝতে পারবো। গুরু, ছোটকালে বাপ হারিয়েছি, তারপর শুরু হলো জীবনের একটি ক্লান্তকাল। সেখান থেকে হাঁটি পাপা করে একটি লক্ষ্যে পৌঁছার জন্য সংগ্রাম করে যাচ্ছি। এই সংগ্রামের মধ্যে স্বপ্ন দেখতে শুরু করলাম। হুজুর, গুরু, সেই স্বপ্নের মধ্যে আমার একজন ভালোবাসার মানুষ চলে আসলো। সেই ভালোবাসার মানুষকে ভালোবাসতে গিয়ে এক সময় সেই ভালোবাসাকে রূপান্তর দিতে গেলাম বাস্তবতায়। আর সেই বাস্তবতা যখন জীবনে মেলে ধরতে শুরু করলাম, তখনই গুরু চলে আসলো আমার জীবনে এক হতাশাজনক পর্ব। গুরু, জানি না জীবনে কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, শুধু ভালোবেসেছি এতটুকুই জানি অন্যায়। যদি ভালোবাসা অন্যায় হয়ে থাকে, তাহলে যে কোনো শাস্তি মাথা হতে নিতে আমার কোনো আপত্তি নেই। আজকে যাকে বিয়ে করেছি গুরু, অনেকটা আশা ছিল যে আমার বাপ মারা গেছে ছোটকালে, আমার বাপ নেই, পৃথিবীতে একটি মা বেঁচে আছে, বেঁচে থাকার মতো না। আজ থেকে 15 থেকে 18 বছর হয়েছে মা অসুস্থ, মার হাতে এক গ্লাস পানি খাওয়ার মতো কখনো সুযোগ পাইনি। যখন লিজাকে ভালোবেসে শুরু করলাম, সেই ভালোবাসার মধ্যে একটি স্বপ্ন ছিল আমার, যে আমার একটা মা হবে, নতুন করে একটি বাপ হবে। আর সেই বাপ এবং মা, আমার একটি মা, এই সম্বন্ধে আমার জীবনটাকে আমি সুন্দর করব, সাজাবো। কিন্তু যখন এই স্বপ্ন দেখা শুরু করলাম গুরু, কেন জীবনে চরম হতাশার মধ্যে ভুগতে শুরু করলাম। আমার শাশুড়ি মা, তাকে বারবার তার কাছে পৌঁছার জন্য জীবনে সবকিছুর বিনিময়ে চেষ্টা করলাম গুরু, মার কাছে যেতে পারলাম না। আমার আব্বা বেঁচে নেই, এই শ্বশুর আব্বার মাঝে নিজেকে সবসময় সম্পৃক্ত করার জন্য সর্বশক্তি প্রয়োগ করলাম। কেন যেন বারবার একটি দেয়াল এসে দাঁড়িয়ে, যে দেয়ালে আমার এবং আমার ভালোবাসার মানুষের জীবনটাকে তছনছ করে দিচ্ছে বারবার। আপনাদের মধ্যে গুরু, আজকে পৌঁছে দিতে চাই যে আমার তো মা নেই, যে মা আমাকে একটি মা গর্ভে নিয়েছে, আরেকটি মা গর্ভে নেয়, কিন্তু সেই মাকে তো আমি চাচ্ছি তফাৎ না করি, সেই মাকে আমার তার মা, ওই মার বুকের মধ্যে আমি নিজেকে অবস্থান করে নিতে। কি করলে আমার সে মার হৃদয়ের মধ্যে আমি স্থান দিতে পারবো? এবং আমার যে বাপ নেই পৃথিবীতে বেঁচে, আমার একটি বাপ আছে, যে বাপকে আমি সত্যি সত্যি বাপের মতো করি ভিতরে লালন পালন করতে শুরু করেছি, তারাও কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছে? কি করলে, কিভাবে তাদের কাছে পৌঁছতে পারবো গুরু? সেই সাজেশনের জন্য আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। কারণ আমি আমার স্বপ্নের মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার লিজা, যাকে নিয়ে আমি পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। যে আমার স্বপ্নটুকু হলো শুধু একটু, যদি আমি ছোট্ট একটু কুড়ে ঘরে একটা জায়গা পেতাম, যে জায়গাটুকুর মধ্যে আমার বাস্তবতা, স্বচ্ছতা, পবিত্রতা এবং নির্ভয়তা থাকতো। যে আমার লিজাকে এমন একটি জায়গায় রাখবো, যেখানে আমি রেখে পৃথিবীর সব জায়গায় আমি নিজেকে দর্শন করতে পারবো। এবং আমার যে সুন্দর মনের একটি পবিত্র চাওয়া, যে চাওয়ার মধ্যে আমার ওয়াইফকে আমি রাখবো, যে অতি সুন্দর পৃথিবীতে যতগুলা ওয়াইফকে মানুষ রাখে, যতগুলা ভালোবাসা মানুষকে সুন্দরতম স্থানে রাখে, আমি তার থেকে অনেক উপরে রাখতে আমার ইচ্ছে। কিন্তু আমি পারি না, কেন যে পারতেছি না সেটা আমি খুঁজে পাচ্ছি না। এটা কারণটা, আমি তো ভালোবেসেছি,
ভালোবেসে বিয়ে করেছি, অন্যায় করেছি, একা বিয়ে করেছি। সেজন্য আমার মার কাছে, বাপের কাছে আমি বারবার হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি সামনে দিতে পারি না তাদের। কেন জানি আমি সুযোগটুকু করা যদি কোনো একটা মাধ্যম থাকতো গুরু, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকতাম। এবং আমি একটা ছেলে যাকে বিয়ে করেছি, যাকে আমি সেই পরিবারের বড় মেয়ে, আমার কি স্বপ্ন আছে ওই মেয়ের মধ্যে যদি আমি শ্বশুর শাশুড়ির মধ্যে ওই ফ্যামিলির বড় একটা সন্তান হিসেবে যদি নিজেকে আবির্ভাব করতে পারি, তাহলে আমার জীবনের সব কিছুর বিনিময়ে আমি তাদের জয় করব এবং জয় করে এই সমাজকে বুঝতে চাই যে আমি সত্যিকার একজন পুরুষ এবং প্রতিষ্ঠিত হওয়ার মতো সবগুলো গুণ আমার কাছে আছে। তো গুরু, আমি এই পর্যন্ত যে কথাগুলো শুনলাম, আপনি বলছিলেন যে বাবা হারানোর কথা। কোন বয়সে বাবা হারিয়েছে? আমি বাবা হয়েছে আজকে আপনার 15 বছর করেছি, বাবা হারিয়েছি। অর্থাৎ স্ট্রাগলটা অনেক ছোটবেলা থেকে করেছি। এবং মা তুলনামূলকভাবে অসুস্থ। মা- মায়ের প্রশ্নে তোমার যে সেবা এবং মায়ের প্রশ্নে তোমার যে দায়িত্ব, সেটা কি তুমি ঠিকভাবে পালন করতে পারো? আমার মায়ের যে দায়িত্বটুকু আমি সবসময় চেষ্টা করি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আব্বা মারা গেছে। তখন থেকে আমি আমার জীবন শুরু করছি কর্মজীবন দিয়ে। আমি সেখান থেকে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মেট্রিক পাস করেছি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট পাস করেছি। সেটা আমার ফ্যামিলি জানতো না ইন্টারমিডিয়েট পাস, এবং পাশাপাশি তুমি এইসব কাজও করো? কাজও করেছি। আচ্ছা আচ্ছা। আমার মায়ের জন্য যতটুকু সম্ভব, আমার পরিবারের জন্য যতটুকু সম্ভব আমি সবসময় সচেষ্ট থাকতাম। মা যেহেতু অসুস্থ দীর্ঘ বহু বছর ধরে, তুমি বললে প্রায় 18 বছর, মায়ের প্রশ্নে যে পরিমাণ যত্ন আত্মি বা সেবা করা উচিত সেটা করতে পারো? আমি চেষ্টা করি সবসময়। এবং একটা মা যখন আমার ঘরে আছে, আরেকটা মেয়ে আমি পেয়েছি, আমি সেইখান থেকেও নিজেকে পিছপা করতে চাচ্ছি না। এই জন্য যে এক মা গর্বে নিয়েছে তার জন্য অধিকার আছে, আরেকটা মা আমার বউকে গর্বে নিয়েছে, সেই অধিকারটুকু সে পূর্ব দিতে পারে না। আমি তার জামাই হিসেবে, আমি সন্তান হিসেবে তার মাঝে থাকতে চাই এবং তার পাশে থেকে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তোমার ভালোবাসার মানুষ, যার নাম তুমি বললে লিজা, সে হয়তো তার বাবা মার সাথে ওইভাবে যোগাযোগ করতে পারে না, যেহেতু বাবা মা ওই জিনিসটা ওইভাবে মেনে নিতে পারেননি। তাই তো সেই কারণে কি তোমার মধ্যে কষ্টটা অনেক বেশি কাজ করে, যে মেয়েকে যেন তার বাবা মার সাথে ঠিকভাবে মিলিয়ে দিতে পারা এবং পরিপূর্ণভাবে যে একটা পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কটা ফিরিয়ে দিতে পারলে লিজাকে, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তাকে পরিপূর্ণভাবে তুমি সুখী রাখতে পারবে, এই ব্যাপারটা কি সবসময় তোমার ভিতরে কাজ করে? গুরু, এই ব্যাপারটা অবশ্যই কাজ করে, কিন্তু এটা বেসিক্যালি একটু ভিন্নভাবে কাজ করে। আমার লিজা আমি সবসময় মাসুম বাচ্চার মতো জানি। ও আমাকে যেভাবে ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে, কিন্তু আমি সেই অন্ধ ভালোটা কখনো চাই না। আমি চাই লিজা আমাকে পরিপূর্ণ ভালোবাসুক, যে ভালোবাসার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বাস্তবতা মিল থাকুক। আর এই জন্য লিজার যে ব্যর্থতাটা, যে ব্যর্থতাটুকু আমার শ্বশুর বাড়ি লিজা ওইভাবে ইন্ট্রোডিউস করতে পারে না, আমি চাচ্ছিলাম সবসময় যে আমার শ্বশুর এবং শাশুড়ির মধ্যে আমি নিজেকে সেভাবে ইনভলভ করি। এবং আমাকে যদি একটু সুযোগ দিত তারা কখনো, যে হ্যাঁ 2টা মাসের জন্য সুযোগ দিত, 3টা মাসের জন্য সুযোগ দিত, আমি এতটুকু সুযোগ যদি পেতাম, তাহলে একজন মানুষ হিসেবে, আমি যে সন্তান হিসেবে তার মেয়ে বিয়ে করেছি, আমি ঋণী তাদের কাছে। তার মেয়েটাকে তারা যে বড় করেছে, তাদের একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটুকু বাস্তবায়ন হয় স্বামীর মাধ্যমে। হ্যাঁ, আমি সেই সন্তান হিসেবে ফ্যামিলির, কারণ আমার একটা ছোট ভাই আছে, উনি ওর বাড়ির ছোট, আমার একটা ছোট বোন আছে, ওর বাড়ি ক্লাস 7-এ পড়ে, আমার শ্বশুরটা একা। তাহলে এই ফ্যামিলির দায়িত্ব আমার কাঁধে আমি মনে করি উচিত দেওয়া। আর যতটুকু দায়িত্ব আমি পেতাম, তাহলে আমি আমার অন্তপক্ষে অর্থনৈতিক না পারলেও মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে এবং আমার শ্বশুর শাশুড়িদের সেবা করার মধ্যে যে মেন্টালিটিটা, সেটা আমার আছে। কারণ আমার মা, আমার বাপ থাকলে তো আমি বাপের জন্য করতাম, আমার মা আছে মার জন্য করি, তাহলে এটা তো আমার মা। এই মার জন্য করা আমার পবিত্র দায়িত্ব। এবং কিয়ামতের দিন গুরু, এটা কিন্তু মায়ের পাশাপাশি থাকবে আরেক শাশুড়ি আম্মা। তাহলে এইখান থেকে যদি আমি বঞ্চিত করি তাদেরকে, কেমন আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। তো সেইখান থেকে আমি জবাব দিই, এইখানে পৃথিবীতে পড়ে যাই যে আমার শাশুড়ি একজন, আমার শাশুড়ি খুব মায়াবী মানুষ। আমি শাশুড়িকে প্রথম দিন দেখেছিলাম বিয়ের আগে, তখন তাকে দেখে কেন জানি আদর্শ একটা মা মনে হয়েছিল। আর আদর্শ মা মনে হওয়ার সাথে সাথে কেন জানি আমার মা আছে, কিন্তু তার মধ্যে তাকে মা শব্দটি উচ্চারণ করে ফেলছিলাম। কিন্তু আমার শাশুড়ি আমাকে কথা বলেছিল, মা শব্দটা সে জবাব দিয়েছিল, কিন্তু বিয়ের পর থেকে শাশুড়ি আমাকে ওইভাবে নিতে পারে না। তার মনে কষ্ট আছে, কারণ সে একটা স্বপ্ন দেখেছিল আমার ওয়াইফকে দিয়ে, সেই স্বপ্নটুকু আমি বাস্তবায়ন করতে দিইনি। এটা আমার একটা ব্যর্থতা, কিন্তু সেটা কিভাবে যে হয়ে গেছে আমি জানি না। কারণ আমার ওয়াইফকে আমি ভালোবাসতাম, কিন্তু আমি কখনো চাইনি এভাবে বিয়ে করে তাদের ফ্যামিলিতে কষ্ট দিয়ে আমার শ্বশুর শাশুড়ি কষ্ট পাক। কিন্তু আল্লাহ যেটা চায় গুরু, সেটাই। যার প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে, তোমার ভালোবাসার মানুষ, তোমার যাকে তুমি শিশু মনে করো, সে তো বড়ই হয়নি, যার প্রত্যেকটি ভালো লাগার খেয়াল তুমি রাখো, তাকে যদি তুমি গোটা পৃথিবীর সমস্ত ভালো লাগার জিনিস নিয়ে এসে দাও, তারপরেও হয়তো তার মধ্যে অতৃপ্তি থেকে যাবে, কারণ সে তার বাবা মার সাথে ওইভাবে যোগাযোগ করতে পারে না, যোগাযোগ রাখতে পারে না এই পরিস্থিতির কারণে। সেই কারণে তোমার একটা দায়িত্ববোধ থেকে তুমি চেয়েছো যে বাবাকে তুমি হারিয়েছো এখন থেকে প্রায় 15 বছর আগে, সেই বাবাকে তুমি নতুন করে হয়তো
তুমি ফিরে পাওয়ার চেষ্টা করবে এবং সেই শ্রদ্ধা এবং সেই সম্মানটা দিবে তোমার যে শ্বশুর বাবা যাকে বলছো তাকে, এবং সেই সাথে তোমার শাশুড়ির মধ্যে যে আদর্শ মায়ের ছবি দেখতে পেয়েছিল তাকেও সেই সম্মানটা দিতে চাও তুমি, কিন্তু এই পরিস্থিতিটা আসেনি। এই দায়িত্ববোধ থেকে একটা ব্যাপার। এবং আরেকটি বিষয় হচ্ছে তোমার তোমার যেটা প্রিয়তমা মানুষ, তোমার লিডার জন্য তোমার চিন্তা হয় যে সে তো তার বাবা মার সাথে সেইভাবে যোগাযোগ রাখতে পারছে না, সে তো তার বাবা মাকে চরমভাবে মিস করে, সে তো তোমার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে ডুকরে ডুকরে কান্নাকাটি করে তার মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য, তার বাবার কাছে ফিরে যাওয়ার জন্য। সেটার জন্য তোমার নিজের মধ্যে হয়তো অপরাধ বোধ কাজ করে যে আমার এই সিদ্ধান্তের জন্য আমি হয়তো মেয়েটাকে ফিরিয়ে দিয়ে এসেছি তাদের কাছ থেকে, আবার যদি তাদের মধ্যে ওই সম্পর্কটা আমি তৈরি করিয়ে দিতে পারি তাহলে এর চাইতে বড় পাওয়ার হবে না। এবং তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে এবং তোমার মধ্যে সেই চাওয়া আছে যে কিভাবে লিজার জন্য গোটা পৃথিবীর সেচে সবচাইতে ভালো ভালো জিনিস যা লিজা পছন্দ করে তা যেন লিজার জন্য পৌঁছে দিতে পারো। যে মানুষটিকে নিয়ে এত কথা তাকে আমি স্টুডিওতে নিয়ে নিচ্ছি এখন। বন্ধুরা, এখন আমি আমন্ত্রণ জানাতে চাচ্ছি যে নামটার সাথে তোমরা এর মধ্যে পরিচিত হয়ে গেছো আইপের কথার মাঝখান দিয়ে, সেটি হচ্ছে লিজা। লিজাকে আমরা স্বাগত জানাচ্ছি আজকে স্টুডিওতে। লিজা, কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? অনেক ভালো লাগতেছে যে আমি এখানে আসতে পারছি, আর আমার অনেক দিন ধরে এখানে আসার একটা ইচ্ছা ছিল এবং এখানে আসতে পেরে নিজেকে অনেক বেশি ভালো লাগতেছে। এবং এখন অনেক অনেক বন্ধু তোমাদের যারা তোমাকে শুনছে এই মুহূর্তে, গোটা বিশ্ব জুড়ে শুনছে। হ্যাঁ। তাহলে বন্ধুদেরকে মাথায় রেখে তোমার জীবনের কথা যেভাবে তুমি বলতে চাও, যে জীবনের কথা নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, সেগুলো নিয়ে আমরা তোমার কাছ থেকে শুনে নিই। গুরু, আমি জানি যে আমার জীবনের ঘটে যাওয়া সব কথাগুলো এখন আমি তুলে ধরবো। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার যে টিচিং করতো, মানে আমাকে যে পড়াতো, সে আমাকে মানে খুব বেশি পছন্দ করতো, কিন্তু সে বলতো, কিন্তু গুরু তখন আমি বুঝতাম না। মানে তখন সে যে ভালোবাসার কথা বলতো সে ভালোবাসাগুলো আমি বুঝতাম না। সে অনেকভাবে আমাকে বলতে চাইতো কিন্তু আমি বুঝতাম না। তো একটা সময় সে অনেক বলছে, তো একটা সময় দেখা গেছে সে বাহিরে যাওয়ার ডিবি পাওয়ার পরে সে বাহিরে চলে যাওয়ার পরে তার সাথে আমি কথা বলি, মানে তখন তো ফোন ছিল না, চিঠি থেকে কথা বলি। তখন আমাদের বাসায় মানে মোবাইল কেনা হওয়ার পরে 2004 সাল তখন না 5, তখন মোবাইল কেনা হওয়ার পরে আমি গুলো কথা বলি, কিন্তু তার সাথে ভালোবাসার কোনো কথা না। একদিন কথা বলতে বলতে তো দেখা যেত অনেক ভালো মন্দ কথা হইতো ফ্যামিলিগত। তো গুরু কথা বলতে বলতে তাকে আমি বলতে চাইতাম যে তাকে আমি পছন্দ করি, কিন্তু সে কখনোই আমার পছন্দটা মানে বুঝতো না। সে বাংলাদেশ থাকতে বুঝতো, কিন্তু বাইরে যখন চলে যায় তখন সে আমাকে বুঝতো না, অ্যাভয়েড করতো। মানে সে তখন বুঝাইতো যে সে আমাকে পছন্দ করে না, তার সাথে আমার রিলেশন করা সম্ভব না। তো তুমি নিজেও অনেক ছোট, তুমি নিজে কি বুঝতে পারতে যে পছন্দটা তোমার মধ্যে কাজ করছে কিনা? তুমি ক্লাস 7 পড়ো? হ্যাঁ, ক্লাস 7 থেকে 8-এ উঠছি, যখন সে বাইরে চলে যায় আর কি। তখন বুঝছি বলতে তার বন্ধু থেকে সে আমাকে অফারটা করাইছিল। সেই বন্ধু আমাকে পড়াইতো, উনি চলে যাওয়ার পরে সেই বন্ধু আস্তে আস্তে আমাকে বলছে যে মোজাম্মেল তো তোমাকে পছন্দ করে, হ্যান ত্যান, মানে অনেক কিছু বুঝাইছে। তো আমি তার সাথে শেয়ার করতাম, ওর বন্ধুর সাথে কথাগুলো শেয়ার করতাম। তারপর ওর বন্ধু যখন কথাগুলো বুঝতো, ওর বন্ধুর কাছে বলতাম, কিন্তু ওর বন্ধু কখনো ওর কাছে বলতো না। তারপর গুলো এক পর্যায়ে আমি ওনাকে বলতে উনি কখনো আমার বিদেশ থাকা অবস্থায় আমার ভালোবাসাগুলো বুঝতো না। তখন আমি বুঝতাম, ভালোবাসাটা বুঝতাম, সে কখনো আমার ভালোবাসার কথাগুলো বুঝতো না। তারপর সে 2008-এ বাংলাদেশে আসে, জানুয়ারি মাসে আসার পরে তখন আমি মানে গুরু ম্যাট্রিক পরীক্ষা দিব। তো আমি তো অনেক খুশি যে সে বাহির থেকে আসতেছে। আমার মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল যে সে বিদেশ থেকে বাংলাদেশে তাকে অনেকদিন পর আমি দেখবো। যখন আমি এয়ারপোর্টে যাই তখন আমার মাঝে মানে অনেক কিছু যে আমি বুঝাইতে পারবো না, যে কেমন যেন আমার একটু লাগতেছে ভিতরে, মানে আমি খুব খুশি। তারপর আমার হাতে ফুলের তোড়া ছিল, কিন্তু গুরু আমি তাকে এত বেশি পছন্দ করতাম যে আমি তাকে ফুলের তোড়াটা দেওয়ার সাহস আমার ছিল না। আমি তার সামনে দাঁড়ানোর মতো এত লজ্জা পাচ্ছিলাম যে তাকে আমি কিভাবে ফুলের তোড়াটা দিব। তো আমার সাথে আমার ফুল ফ্যামিলি, আমরা 2 বোন 1 ভাই,
আমার আব্বু আম্মু আমরা গেছি, আমার মামাও গেছে সাথে। তারপর ওনাকে আমি ওনার সামনে যাওয়ার মতো সাহস নাই, পরে আমি বাইরে দাঁড়ায় আছি, উনি বের হয়েছে। আমি তো দূর থেকে দেখি অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছি তার প্রতি, যে এত সুন্দর হয়ে গেছে বিদেশ থেকে। তো গুরু সেই চেহারাটা এখনো আমার মাঝে অনেক সময় ধরে মানে ফুটে ওঠে, যে সেই চেহারাটা। তারপর গুরু আমরা গাড়ির সামনে দাঁড়িয়ে ওনারে ফুলের তোড়াটা দিই, খুব বেশি ভালো লাগে। মানে যখন উনি বিদায় নিয়ে চলে যায়, আমি গাড়িতে বাসার দিকে রওনা হই, তখন থেকে আমার মাঝে একটা ভালোবাসা, যে জিনিসটাকে গুরু পৃথিবীর সবচাইতে ঊর্ধ্বে বলা হয় ভালোবাসা, সেই জিনিসটা আমার মধ্যে সৃষ্টি হতে থাকে। হার্টবিট আমার অনেক বেশি বেড়েছে তখন। আমি তখন গুরু গাড়িতে আসতে আসতে মানে তার কথা চিন্তা করতে করতে আমার মাথায় কিছু মানে খেলতেছিল না। তো বাসায় আসছি, আম্মু মানে তখন আমাদের ফ্যামিলির মধ্যে একটা খুশি, সবাই অনেক খুশি দেখছি, আব্বু আম্মু সবাই খুশি। তারপর গুরু আমি তো মনের মধ্যে একটা ছিল যে সে তো আমাকে পছন্দ করে না, বিদেশে থাকার আগে ছিল হয়তোবা, এখন তো করে না। কিন্তু কেন যেন গুরু তার এয়ারপোর্টের মানে মুচকি হাসিটা আমার মনে হয়েছে যে তার আমার প্রতি মনে হয় একটু হলেও ফিলিংস আছে। তো গুরু শেষ আমার বাসায় গিয়ে 1-2 দিন পর ফোন দেয়, রাত্রেবেলা ফোন দিয়ে বলে তুমি কি করো। তখন তো গুরু আমি অনেক বেশি অবাক হয়ে গেছি, এটা বললো কি। আমি বলি হ্যাঁ আমি তো বসে আছি। পরে এই গুরু আস্তে আস্তে সে আমাকে একটু ভালোবাসার কথা হিন্স দিতে থাকে, তখন আমিও তার সাথে সাথে কান মিলাই। তারপর সে আসছে 11 তারিখ বিদেশ থেকে, তো ঢাকা আসছে, জামালপুর দেশ তার। তো ঢাকায় আসছে গুরু সে এই 18 তারিখ, সম্ভবত 18-19 এই 2 তারিখের মধ্যে এসে আমাকে ফোন দিছে, তুমি কি কোথায়। আমি তখন আমার মামাদের বাসায় দাওয়াত খাইতেছিলাম আর কি। আমি বলছিলাম মামাদের বাসায়, আমি তো ঢাকা আসছি, তো আমি তো এখন বাণিজ্য মেলা। তখন গুরু বাণিজ্য মেলা হচ্ছিল, তো তখন আমি তো তখন খুব বেশি হয়ে গেছি যে বাণিজ্য মেলা আমাকে নিয়ে গেল না, আমি খুব রাগ করে যাচ্ছি। তো বন্ধুরা আমাকে অনেক, একটা বন্ধু ছিল যে বন্ধুটা আমাকে বুঝাইতো। ওর বন্ধুটা বলতেছে দেখো তুমি রাগ করো না, ও তোর বন্ধুদের সাথে আসছে, হোল বন্ধুদের সাথে 6-7টা, তুমি কি তার মধ্যে আসতে পারো, তুমি অন্য সাবজেক্ট একা আসো, সেটা তুমি না। তো আমি ম্যানেজ করার পর আমি ঠিক মেনে নিলাম। তারপর একটা রাগ ছিল যে সেদিন কেন আসলো না আমাদের বাসায়, এটা খুব রাগ ছিলাম। তারপরের দিন করে আমাদের বাসায় আসে সে, আমি তখন ঘুমাচ্ছিলাম। এসে আমাকে যখন মানে আমাকে যখন ডাক দিছে, আমার নানু ডাক দিছে, তখন আমি খুব বেশি হয়ে গেছিলাম। ঘুমে থেকে উঠে ওনাকে দেখছি, আশাই করি নাই। তারপরে বাসায় আসার পরে বসলো, কথা টথা বললাম আম্মুর সাথে। তো আমার তো নিজের একটা রুম, তো সে আম্মুর রুম থেকে আমার রুমে এসে আমার হাত ধরে বলে কি যে তুমি কি আমাকে চাও, আমি বিদেশ থেকে যে অন্যায়গুলো করছি তার জন্য সরি, আমি তোমাকে তখন টেস্ট করছি, এই কথাটাই আমাকে ডাইরেক্ট বলে। আমি তোমাকে যখন টেস্ট করছি, এই কথাটা বলার পরে আমি তো পুরো অবাক হয়ে গেছি। তখন গুরু মানে আমার ভাষা ছিল না তার কাছে কথা কোনো কিছু বলার মতো, এক হলো আমার টিচার, তখন হয়ে গেল আমার ভালোবাসার মানুষ, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। গুরু অন্যরকম একটা কাজ করতেছিল, খুশি মনের মধ্যে, অনেক ঘুমাইতে পারতাম না, তখন ম্যাট্রিক পরীক্ষা আমার, তখন আমি এসএসসি পরীক্ষা দিই, কিন্তু পরীক্ষার কোনো সেন্স আমার মাথায় ছিল না, শুধু ছিল ও, একমাত্র শুধু আর কিছুই না, পড়তে গেলে ও, এরকম। তো গুরু আস্তে আস্তে ওর সাথে খুব ভালো হয়। আমি কোথাও সাথে ঘুরতে যেতে পারতাম না, কারণ আমার পরীক্ষা বাসায়, ও আমাকে পড়াইতো, বাসায় এসে পড়ার ফাঁকে ফাঁকে আমি ওর সাথে কথা বলতাম। আর আমার একটা দুষ্টামি স্বভাব ছিল যে আমি সুরসুরি না দিলে কারণ আমার ভালো লাগতো না, তো ওইটা বেশি পছন্দ করতো না, আমার পছন্দ করতো। তারপর গুরু এক পর্যায়ে ওর আমার মধ্যে ভালো রিলেশন চলে, খুব ভালো। তারপর ও একদিন আমাকে বলে, আমি ওকে ফোন দিই স্কুল চুরি করে, চেষ্টা করে আমার স্কুল চলে, কিন্তু আমি স্কুল চুরি করে ওরে বলি যে আমি তোর সাথে দেখা করবো, তুমি কমলাপুর আসো, এই দারুচিনির সামনে আমি দাঁড়ায় আছি। বলে না আমি তো একটা জায়গায় যাবো, এখন তুমি চলে আসো। আমি তো দাঁড়ায় আছি, অনেক বলছি আমি স্কুল থেকে বের হয়েছি, যখন দেখি ও আসবে না তখন আমি বলছি না আমি দাঁড়াই আছি, ও আসার আগে আগে আমি চলে আসছি। যেন ও আসলো, আসার পরে ও খুব রাগ করলো, তুমি আসছো কেন, আমি তখন তোমার সাথে যাবো না, আমার তো এখন একটা মিট করার মানে আমার এখন একটা অ্যাপার্টমেন্ট আছে, আমার যেতেই হবে। এই কথাটা শুনে আমি যখন কষ্ট পেয়ে গেছি, তখন না ও মানে আমার দিকে তাকায় বলে আচ্ছা ঠিক আছে তাহলে চলো। তখন গুরু আমি কিছু টাকা জমায়া আমার কাছে 6,000 টাকা হয়েছিল, কিছু বলতে আম্মু দিত আব্বু দিত। তারপরে মিথ্যা কথা না, কোচিং ফাঁকি দিয়ে যে টাকাটা মানে কোচিং এর টাকা দিত না আম্মু, 600 টাকা কোচিং এ পড়তাম 500 টাকা, আম্মুকে বলছিলাম 600 টাকা,
ওইখান থেকে এইভাবে জমাইছি। তোমাদের মাশাআল্লাহ কিছু কিছু তো অনেক বড় কিছু দেখি, ওই সময়ে কিছু কিছুতে 6,000, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর 600 বলছি তখন গুরু মানে অনেক ভাবে আমি 6,000 টাকা ইয়ে করছি। তো আমার ইচ্ছা ছিল যে আমি আজকে ওর নিয়ে মার্কেটে যাবো, মার্কেটে গিয়ে আমার পছন্দ মতো কিছু জামা কাপড় কিনে দেবো। তখন আমি ওকে বলছিলাম যে চলো আমরা মার্কেটে যাই, তো কোনোভাবে রাজি হচ্ছিল না। তখন ও বলে কি যে চলো নাহলে আমরা এলিফ্যান্ট রোডে যাই। আমি তো জানি যে এলিফ্যান্ট রোডে জুতার মার্কেট বা কাপড় চোপড়ার মার্কেট, এলিফ্যান্ট রোডে গেলে ভালো হবে। আর চলো, তখন ওর সাথে ওর ফ্রেন্ডও ছিল, ওর ক্লোজ ফ্রেন্ড। পরে গুরু ওর ফ্রেন্ড সহ আমরা 3 জন সিএনজি করে গেলাম। যাওয়ার পরে আমাকে অনেক কাপড় দেখায়, কিন্তু ওর পছন্দই হয় না। তো আমি বলি এমন কি কাপড়, এত ভালো মার্কেট, তোমার পছন্দ হয় না কেন? গুরু আমি কিন্তু এই পর্যন্ত ওকে কখনো তুমি বলি নাই, কথা সবসময় আপনি, যে আপনাকে আমি এত কাপড় দেখাচ্ছি আপনার পছন্দ হবে না কেন? তো কোনোভাবেই পছন্দ হয় না গুরু। তারপর ও বলতেছে কি আমার তো একটু কাজ আছে। আমাকে বলে না ভয়ে, ওর বন্ধুকে বলতেছে যে মনির আমার তো একটু কাজ আছে, তুই একটু লিজাকে ম্যানেজ কর, যে আমি এখন মানে আমার একজনের সাথে এখন অবশ্যই মিট করতে হবে। তো মনির ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমি তাকে সবসময় ভাই ভাই বলতাম। তো মনির ভাই বললো কি যে তুমি কি কার সাথে মিট করবা? পরে ওগুলোকে আমার ওই সুমির সাথে, মানে ওর একটা বান্ধবী সুমির সাথে, ও ছাত্রী, সরি ওর ছাত্রী সুমি, পরে দেখা করবে। এই কথাগুলো আমার খুব খারাপ লাগলো যে আমার সাথে ও আসছে, এখন আমি ওর শখ করে একটা কাপড় কিনা দেবো, কিন্তু ও আসে সুমির সাথে দেখা করার জন্য। সুমি পড়তো আবার সিটি কলেজে। তো ওইখান থেকে ও মালঞ্চ যে আমরা বসি খাওয়ার জন্য। বসার পরে ও আমার সাথে বসলো না, ওই মেয়েটাকে পরিচয় দিল আমি ওর বন্ধুর ছোট বোন। রাস্তায় দেখা হয়েছে, তাই দুজন একসাথে খাইতে বসছে। আচ্ছা, সুমির সামনে তোমার পরিচয়টা দিল, তুমি হচ্ছে বন্ধুর ছোট বোন। হঠাৎ করে দেখা, তাই তোমাকে সাথে নিয়ে এসেছে। হ্যাঁ, মেন উপলক্ষটা সুমি এটা বুঝাই দিল। হ্যাঁ। আচ্ছা, তারপর গুরু অনেক কষ্ট পাইছি যে আমি বাসা থেকেও না খেয়ে গেছি ওর জন্য, দুজনে একসাথে খাবো বলে। তো ও আর সুমি একসাথে বসলো, আমার তাতেও কষ্ট নয়, কিন্তু গুরু আমাকে একটা বার স্বাদ দেওয়া না খাওয়ার জন্য, তা খুব কষ্ট পাইলাম। তারপর দেখলাম সুমিকেও মানে দিয়ে দিচ্ছে, ওকেও দিচ্ছে। তো একটা বার বলো না যে তুমি খাবা না বা তুমি খাও, মানে তখন আমাকে চিনি না এমন একটা ভাব। তো আমি ওর রাগ করে বলছি আমি খাবো না, বাসাতে খেয়ে আসছি। তো আমি একটা কি কথা বলাতে আমি হাতে টিস্যু ছিল, এটা ওর গায়ে ঢিল দিছি। ওইটা নিয়ে খুব মাইন্ড করছে মেয়েটা, অনেক মাইন্ড করছে যে এই কেন তোমাকে ঢিল দিল। তো ওই মেয়েটাকে কিভাবে কাভার করছে আসলে আমি জানি না, পরবর্তীতে আমি এই ঘটনাগুলো জানছি। পরে গুরু আমি আসছি আর বাসায় মানে কান্না করতে করতে মনির ভাইকে খালি বলছি মনির ভাই আমার সাথে এমন করলো কেন, এখানে এনে এমন না করলেও তো পারতো। তো মনির ভাই আমি বলছি মনির ভাই আমি আপনার সাথে যাবো না, আপনি চলে যান, আমাকে ছেড়ে দিচ্ছে। আমি তখন গুরু সত্যি কথা আমি ঢাকায় বড় হয়েছি, কিন্তু আমি রাস্তাঘাট চিনতাম না তখন। ওই বন্ধুর সাথে আমাকে ছেড়ে দিচ্ছে এলিফ্যান্ট রোড থেকে। আমি এলিফ্যান্ট রোড থেকে জীবনে বাসা আসতে পারতাম না, আমি চিনি না রাস্তা, ফার্ম গেট কোথায়, তারপর টিএসসি কোথায়, এগুলো চিনতাম না গুরু। তখন ওইখান থেকে আমাকে একা ছেড়ে দিচ্ছে, আমি তো ভয়ে আমার কান্নাও করতেছি। আমি মানে খুব কান্না করছি। বাসায় আসার পরে আমি শুয়ে রয়েছি, পরে আম্মু ওকে জিজ্ঞেস করছি কি ব্যাপার খাবা না? পরে আমি বলছি না আমার ভালো লাগতেছে না, আমি খাবো না এখন। পরে গুরু আমাকে ও বাসায় এসে অনেকভাবে ম্যানেজ করলো, অনেকভাবে ম্যানেজ করার পরে ও গুরু এমন ভাবে ম্যানেজ করতো যে আমি ভাবতাম যে এটাই মনে সত্যি। ও আমাকে এমন ভাবে ম্যানেজ করলো। পরে ম্যানেজ করার পরে গুরু আমি সব বাদ দিয়ে দিলাম। এরকম ঘটনা 3টা ঘটাইছে, মানে সেম ঘটনা। পরে গুরু 1 দিন 2 দিন এরকম দেখেছি। পরে গুরু ও বাইরে যাবে এরকম অ্যাপ্লাই করছে। পরে গুরু আমি একদিন এরকম অনেকগুলো কল দিয়েছি মোবাইলে, 20টা 60টা থেকে 70টা। তখন কল একটাও রিসিভ করে নাই। রিসিভ করে নাই গুরু। তারপর মনে করেন আমাকে বললো কি যে আমি একটা তুমি ফোন দিচ্ছ, ফোন রিসিভ করছে না। পরে আমি ভাবছি যে ও ফোনটা হয়তো ব্যস্ততার কারণে রিসিভ করে নাই। পরে এই ফোন নিয়ে একটা কাহিনী হয়েছে। তো গুরু এরকম ভাবে 1 দিন 2 দিন পরে ও চলে যাওয়ার ডেট চলে আসলো। আমি এসএসসি পরীক্ষা শেষ করলাম, ওর বাইরে চলে যাবে। পরে তখন সম্ভবত এপ্রিল মাসের 29 তারিখ ও বাইরে চলে যাবে। আমরা এয়ারপোর্ট নিয়ে গেছি ওকে দেওয়ার জন্য। তো আমার আম্মুকে হাতে ধরে বললো যে খালাম্মা আমি আমার আমানত আপনার কাছে রেখে গেলাম, আপনি আমার আমানত রাখেন, ঠিক আছে? এই কথা বলে ও চলে গেল। পিছন থেকে আমার দিকে অনেকবার তাকাইছে। তো চলে যাওয়ার পরে গুরু আমি ইয়ে করলাম, আমিও চলে আসলাম বাসায়। কিন্তু গুরু আমার মনে তো কষ্টই যে এখন আমি একা, একদম একা, আমি কিভাবে ওকে ছাড়া থাকবো, এরকম একটা মানে খুব কষ্ট হইতো। তো গুরু ওকে বিদেশ থেকে কন্টিনিউ ফোন করতো আমাকে, ফোন করে ও এমন মাইন্ড করতো, মানে ওর মাইন্ডলেসটা খুব খারাপ ছিল। কেমন
আমি কলেজে ভর্তি হইলাম, ওর জন্য আমি কারো বাসায় যেতে পারতাম না। ঈদের সময় ঈদের কাপড় চোপড় পরে বের হতে পারতাম না। আমি মানে সিক হয়ে যেতাম, এগুলা কোনো বান্ধবীর সাথে মিশতে পারতাম না, তারপর বাইরে যেতে পারতাম না। মানে সারাক্ষণ বাসায় থাকো এবং কোথাও গেলে আম্মুকে নিয়ে যাও। মানে একটা স্বাধীন জীবন যে সেটা আমি কাটাতে পারিনি 2.5 বছর 3 বছর ও যতদিন বিদেশ ছিল আর কি। তারপর আমাকে মোবাইল চালাইতে দিত না, মোবাইল টোটালি মানে ইউজ করতে পারতাম না। তো আর কথা কথা মাইন্ড করতো। দেখা যেত গুরু 3 বছরের ভিতরে অনেকবারই ঝগড়া হয়েছে, কিন্তু কখনো গুরু ও আমাকে একবারও সরি বলে নাই। আমি ওকে ওর কাছে ক্ষমা প্রার্থী। আমার আম্মু অপুর সাথে ভালো আচরণ করতো, কিন্তু আমার সাথে ওর ঝগড়া হইলে খুবই বাজে বিহেভ করতো আমার সাথে, যেগুলো আমি টোটালি মানতে পারতাম না। মানে ওকে আমি ভুলতে পারতাম না সত্যি কথা, কিন্তু ওর সাথে এমন কিছু আচরণ করতো যেগুলো আমার খুব কষ্ট দিত। মাঝে মধ্যে মন চাইতো যে আমি ওকে ভুলে যাই, ওকে ভুলে গেলে আমি শান্তি পাবো। তারপর গুরু এরকম অনেক হয়েছে। তারপর গুরু মনে করেন আমাদের সাথে কিছু মানে টাকা পয়সা লেনদেন নিয়ে ঝগড়া হয়েছে। তো ও আমার আম্মু থেকেও কিছু টাকা নিয়ে সাহায্য করছে, আমার আম্মু ওকে অনেক টাকা দিয়ে সাহায্য করছে। তো ওর থেকে আম্মু 1 লাখ টাকার মতো সাহায্য নিয়েছে। নেওয়ার পরে এই টাকাটা আম্মু ডেট নিয়ে নিছিল যে আমি তোমার থেকে নভেম্বর মাসে তোমার টাকাটা দিয়ে দিবো, কিন্তু জানে না গুলো ও সেপ্টেম্বর মাসে টাকার জন্য এমন চাপ দিচ্ছে। তা আম্মু অনেক কষ্টে টাকাটা ম্যানেজ করছে, আমি নিজে চোখে দেখছি। তো আমার তখন অনেকগুলো কথা বলছে, তখন আমি রাগ করে বলছি যে আপনার টাকা কি আমরা মেরে খাবো, এমন মনে হয় আমাদের, আপনার টাকা দিয়ে দেবো। তো এই কারণে আমার সাথে রাগ করে প্রায় 1.5 মাস কথা বলেনি, মানে অনেক বিয়ে খারাপ করে আমার সাথে কথা বলেন। আর গুলো ঈদ বলেন, ভালোবাসা দিবস বলেন, বা এই যে পয়লা বৈশাখ বলেন, ওর জন্য আমি কোথাও বের হইতে পারতাম না, কোথাও যাইতে পারতাম না, বাইরে বের হইতেই পারতাম না। ও সবসময় বলতো আমি এসে ঘুরাবো, আমি এসে ঘুরাবো এমন। তারপর ও আমাকে খুব শর্ট দিত, মাইন্ডে খুব শর্ট দিত, যেটা আমাকে খুব বেশি কষ্ট দিত। কি ধরনের? যেমন এমন কিছু কথা বলতো যেটা আমার সহ্য হইতো না। আমার আব্বু আমার সাথে ভালো আচরণ করতো, কিন্তু আমার সাথে যেন কেমন করে কথা বলতো, মানে মুড়ি আচ্ছা। মানে আমাকে অ্যাভয়েড একটা কথা। তারপর ও বলতো যে ওকে ভালোবাসা দিবসে মানে বাহিরে ফরেনার ওকে একটা হীরার আংটি গিফট করছে, সেটা দেখ বা না দেখ, কিন্তু আমি তো কষ্ট পাইছি। সেটা দিয়ে আমার আব্বু আম্মু প্রতিবাদ করছে। তুমি যেন ঈর্ষান্বিত হও বা তুমি যেন কষ্ট পাও, এগুলো ইচ্ছাগুলোই করতো। আচ্ছা। তারপর সে বলতো তার কলিগটাকে, মানে মানে বিদেশে যেটা মানে বাইরের যুগটা তো অন্যরকম, বিদেশি কলিগটাকে অনেক কিছু সেগুলা বলার মতো না। কিন্তু আমার ফ্যামিলি এটা নিয়ে বিচার করছে যে মোজাম্মেল তুমি কেন এটা বলছো, ওকে ও কষ্ট পাইছে না, ওকে যদি কেউ একটা ফুল দিত তাহলে তুমি সহ্য করতে পারতা, এরকম। তারপর কিছু হলে মানে সুমিদের কথা উঠাইতো যে সুমিদের আমি 100 বার ফোন দেবো, পারলে তুমি ধরে রাখো। আমি যদি বলতাম যে না সুমিদের ফোন দিতে পারবেন না, ও বলতো না আমি 100 বার ফোন দিব। তুমি কোথাও যাবে না, কোনো অনুষ্ঠানে যাবে না, কিছু করবে না, ঘরের মধ্যে বন্দি দশায় থাকবে, কিন্তু সে তার কলিগদের কথা বলছো বা তার যে সুমিজার সাথে খাওয়া দাওয়া করেছিল মালন সাথে তোমাকে পাশে বসিয়ে রেখে তাদের সাথে অবলীলায় সে সম্পর্ক রাখবে, এইরকম মানে মানসিক ভাবে তোমাকে একটা কষ্টে রাখে। আমি একদিন সুমিকে ফোন দিয়ে বলি যে সুমি তুমি আর কোনোদিন ওকে ফোন দিবা না, ওর সাথে কথা বলবা না। সুমি আমাকে উচ্ছৃঙ্খল ভাষায় গালাগালি করে বলে যে এই তুই মানে অনেক বাজে কথা বলার পরে বলে তুই যে একদিন 60টা কল দিছিলি মোবাইলে, তোর কলটা তো ধরলো না, তখন সে আমার সাথে ছিল, এই কারণেই ধরে নাই। তারপর গুরু ওর সাথে যখন আমি মানাইতে পারতাম না, তখন আমি ওর বন্ধুর সাথে দেখা করলাম হলো আপনার গড়াতে মতিঝিল। দেখা করার পর ওর বন্ধু বলছে তোমাকে ও কোনো দিন বিয়ে করবে না, তোমার সাথে ও শুধু জাস্ট টাইম পাস করতেছে। ও সুমির সাথে ওর সব ধরনের সম্পর্ক আছে, সুমির সাথে দেখা করে, এবং কি তোমাকে যদি সকালে টাইম দিচ্ছে সুমিকে দিচ্ছে বিকেলে, তোমাকে যদি বিকেলে টাইম দিচ্ছে সুমিকে দিচ্ছে সকালে। এভাবে ও বিদেশ থেকে এইভাবেই ঢাকার সময়টা কাটাই গেছে। গুরু এগুলো শুনে তো আমার মাথা ঠিক নাই, কি বললো এগুলো শুনে আমি খুব কষ্ট যে আমার ফ্যামিলি ওকে এত আদর করে আর ওইগুলো করে গেছে, এরকম লাগছে। তো ওর বন্ধুরা আমাকে অনেক ভাবে হেল্প করছে, অনেক কথা বলছে যে ও তোমাকে কোনোদিন বিয়ে করবে না। একটা কথা আজকে বাস্তব হয়েছে গুরু, বুঝছেন, ও কোনোদিন তোমাকে বিয়ে করবে না, ও জাস্ট তোমার সাথে শয়তানি করে, এইরকম কথা। তো ও সবসময় একটা মেয়ের কথা বলতো, নীলু। যে নীলু দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, ও ইন্টার পরীক্ষা দিবে, আমার সাথেই পড়াশোনা করে, ইন্টার পরীক্ষা দিবে, মানে নীলুর ব্যাপারে অনেক কিছু বলতো। তখন নীলুকে আমি চিন্তানি না, ওদের গ্রামে নীলু। তো ওগুলো এক পর্যায়ে এগুলো বলে আমার খুব কষ্ট হইতো, মানে আমার অনেক কষ্ট হতো, ভিতরটা ফেটে দিত, মানে বলতে পারতাম না কাউকে। বান্ধবীদের শেয়ার করতাম, বান্ধবীরা বলতো যে না ভাইয়ের সাথে সম্পর্ক না, কিন্তু আঙ্কেল আন্টি পছন্দ করে। তারপর গুরু তোমার বাবা মা চায়? হ্যাঁ, আমার আব্বু আম্মুকে অনেক আদর করে, অনেক। ওর আম্মুর একটা মেজর অপারেশন হয়, মানে ওর আম্মুর কলিজা
পচে গেছে আর কি ভিতরে। সেই অপারেশনটা হয়। অপারেশনটা হওয়ার পর গুরু আমি প্রায় 28 থেকে 29 দিন আমি হসপিটালে ছিলাম। বাসায় আসা বন্ধ ছিল আমার। আমি কলেজও করতাম, ওনার মা সেবাও করতাম, এবং কি ওনার মা কি বলবো গুরু, বিছানায় একদম বেড থেকে উঠতে পারতো না। আমি কোলে করে বাথরুমে নিয়ে যেতাম এবং ফ্রেশ করে আবার নিয়ে আসতাম, এত দূর পর্যন্ত। এবং ওনার মা ভূমি করতে, সেই ভূমিগুলো আমার উপরে ছিল, আমার উপরে করতে, সেগুলো আমি পরিষ্কার করছি এবং আমি নিজের হাতে খাওয়াই দিতাম। আমি গুরু এমন হয়ে গেছিলাম যে আমি কলেজও করতাম, পরীক্ষাও দিতাম, আবার ওনার মা সেবাও করতাম। আবার ওনার বন্ধুরা আমাকে অপমানও করতো মানে হসপিটালে, যে মানে আমি আসছি ঘুমাইতে, আমি কিছু করি না। তো তখন তো আমার বিয়ে হয়নি, আমি কেন করবো? তারপর অনেক করছি গুরু। ওর মাকে আমি কোলে করে বাথরুমে নিয়ে যেতাম। তোমার বাবা মা কি জানতেন যেসব ব্যাপারগুলো, যে ধরনের ব্যবহার তোমার সাথে করে? তার নাম তো মোজাম্মেল, যে আমেরিকায় হ্যাঁ, প্রবাসী, আমেরিকা। সেটা কি জানতো বাবা মা? হ্যাঁ, আব্বু আমার সামনেই করতো, এই কথা বলতো যে ভাল্লুকের বাচ্চা, ভাল্লুকের বাচ্চা আসছে, তারপরে তুমি এত মোটা হইতেছো কেন, তোমার শরীরে তো এখন আর মাংস রাখার কোনো জায়গা, মানে এমন কিছু অপমান টিচ করতো যেগুলো আমি শুনলে অনেক বেশি, তখন আমি বুঝতাম যে আমাকে এগুলো টিচ করে। আচ্ছা, তারপর বড় যে কথা বলছি তারপর করে আমি একদিন ওকে বললাম, দেখেন আপনার বন্ধু না আমাকে এইভাবে অপমান করছে, হসপিটালে গেছি। পরে উনি আমাকে বলো কি, শোনো লিজা, একটা কথা বলি, তুমি হয়তো জানো না, মানে ওই বন্ধুটার নাম হলো পারভেজ। বলে যে পারভেজ আমার বন্ধু হওয়ার যোগ্যতা আছে কিনা আমি জানি না আদৌ, কিন্তু আমার পারভেজের বন্ধু হওয়ার যোগ্যতা পুরোপুরি আছে, কিন্তু পারভেজের আমার বন্ধু হওয়ার যোগ্যতা আছে কিনা আমি মনে করি না। কথাটা আমাকে অনেক কষ্ট দেয় যে ও এমন একটা কথা বলতে পারলো যে ওর বন্ধু হওয়ার যোগ্যতা নেই, পারভেজের আছে, তার পারভেজ অনেক কিছু হয়ে গেছে ওর কাছে। পরে এরকম কয়েকবার আমাকে অনেক হিট দেয় মাথার মধ্যে। পরে গুরু ওর ভালোবাসা থেকে আমি আস্তে আস্তে, মানে ওকে যত বেশি ভালোবাসছি তার চেয়ে বেশি ঘৃণা করতে শুরু করলাম একটা সময়। এত ব্যবহার খারাপ। এই ধরনের টর্চার তো প্রায় 3-4 বছর ধরে চলছে তোমার? 3 বছর, পুরো 3 বছর। তারপর তো গুরু আমাকে ও পরীক্ষার সময় আমার সাথে ঝগড়া লাগতো যাতে আমি পরীক্ষা খারাপ করি, এমন একটা মনে হইতো, এখন মনে হয় যা পরীক্ষার সময় আমার সাথে একটু ভালো আচরণ করবো, একটু ভালোবাসা দিব না, ও এমন কিছু বলতো যার কারণে আমার পরীক্ষার সময় আমার মানে আমাকে রাগাইতো আর কি, মানে এমন কিছু। তারপর আমার ফ্যামিলিকে আমি জানাই কথাগুলো, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করে না। কেন করে না? কারণ আমার আব্বু আমার সাথে ওর ভালো সম্পর্ক, ভালো কথা বলে, এখানে সম্পর্ক ঠিকই মেনটেন করে। তারপর গুরু আস্তে আস্তে আরিফের সাথে আমার দেখা হয়, শপিং করতে গিয়ে আরিফের সাথে দেখা হয়, যে আমার হাজবেন্ড। দেখা হওয়ার পরে গুরু জাস্ট কথা বলতাম, এমনি মোবাইলে কথা বলতাম, কারণ ওর থেকে যে কষ্টগুলো পাইতাম, চাইতাম যে কারো একটু কাছে করে যদি একটু আপন করে কিছু বলা যায় এমন। তো আরিফের সাথে দেখা যেত আমাকে ভালো বন্ধু ছিল গুরু। সত্যি আমার আম্মু সবসময় এখন বলে যে বন্ধুকে মানুষ কিভাবে বিয়ে করে, কিন্তু গুরু সত্যি আমি জানি এটা সে তার সাজে বলা, বন্ধু তো বন্ধুই, কিন্তু গুরু আমি আরিফের সাথে বন্ধুর চেয়ে অনেক বেশি ক্লোজ হইতাম কথায়, মানে খুব আমার দুঃখ অনেক সুন্দর করে শেয়ার করতো আরিফ। পরে কথা বলতে বলতে আরিফকে আমি একদিন বললাম, আরিফ, দেখতাম আরিফ আমার প্রতি স্টিক হয়ে যাচ্ছে, মানে আমার প্রতি একটু দুর্বল হচ্ছে, তখন আরিফকে আমি বলে দিচ্ছি, আরিফ আমার কিন্তু এরকম আমেরিকাতে এক ছেলের সাথে আমার বিয়ের কথা ফাইনাল করা, হ্যাঁ আমি কিন্তু ওখানে এইভাবে। পরে গুরু যখন দেখতাম ওর থেকে অনেক কষ্ট পাই, তখন আমি আরিফকে বলতাম যে আরিফ, আমি মনে হয় ওকে বিয়ে করলে কখনো সুখী হবো না, ওর সাথে এমন করে। তখন আরিফের সাথে আমার কোনো প্রকার রিলেশন নাই, মানে জাস্ট ফ্রেন্ড হিসেবে আমি ওকে বলতাম, জাস্ট ফ্রেন্ড। তো একদিন দুদিন কথা বলতে বলতে আমি নিজেই আরিফের উপর দুর্বল হয়ে যাই, যেটা সত্যি কথা। ওর ভালোবাসাগুলো আমার আরিফের প্রতি চলে আসে আর কি, কারণ ওনাকে কষ্ট দেয়, ভালোবাসা দেয় না, যার কারণে আমি আরিফকে ভালোবাসতে শুরু করি নতুন করে। তো গুরু ভালোবাসতে বাসতে এক পর্যায়ে আরিফকে আমি বলি যে আরিফ, আমি তোমার সাথে রিলেশনে জড়াইতে চাই, যেহেতু ওর সাথে ও আমাকে বুঝে না। এমন করতো গুরু, আমাকে কারোর সাথে মিশতে দিত না, আমার কেউ ছিল না, আমি একা বসবাস করতাম, শুধু আমার মাকে নিয়ে। আমি কারোর সাথে মিশতে পারতাম না, কোথাও যেতে পারতাম না ওনার জন্য, ঈদে পর্যন্ত বাসা থেকে বেরোতে পারতাম না, কোন একটা ওকেশনে, কোন একটা দাওয়াতে যেতে পারতাম না, শুধু ওনার জন্য। কলেজে যাবো, তাও ফোনে কথা বলতে বলতে কলেজে ঢুকে আসছি, আবার ফোনে কথা বলতে বলতে কলেজ থেকে বাসায় আসছি। এইভাবে তো মানুষের জীবন চলে না। এমন কোচিং পর্যন্ত আমাকে করতে দেয়নি, বাসায় পড়বো, মানে বাসায় সারাক্ষণ বাসায় আমার এমন। পরে আস্তে আস্তে আরিফের সাথে আমি কথা বলি, আমার জীবনের সবকিছু, মানে মোজাম্মেলের সম্পূর্ণ কথাগুলো আমি আরিফকে জানাই, সম্পূর্ণ একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত জানাই। জানানোর পরে আরিফ আমাকে একটা কথা বলে যে লিজা, বাবা মা যা চায় তুমি তাই করো, ঠিক আছে? বাবা মা যেভাবে বলে তুমি সেটাই শোনো, তোমার হয়তো ভালো হবে। তখন গুরু আমি আরিফের থেকে একটা কষ্ট পাই যে আরিফ আমাকে না করে দিল। প্রথম দৃষ্টি আরিফ তোমাকে তার প্রতি আকর্ষণ না করে বরং বলেছে যে তোমার বাবা মা যা চায় তাই করো। তারপর না করে দেয়। পরে গুরু আমি একদিন আরিফের সাথে দেখা করি, আরিফ একটা সেল কিনে দেয়, মোবাইল সেল।
কিনা দেয়। পরে আমি আরিফের সাথে দেখা করি, পরে আমার ছোট বোন আবার গুরু সবকিছু বলে দেয় বাসায়, বুঝছেন, বলে দেয়, পরে সবকিছু বলে দেয় পরে আমার আম্মু আমাকে না জিজ্ঞেস করে ভুল বুঝে আমার সেলফোন নিয়ে নেয়, মোবাইল টোবাইল সব নিয়ে নেয় বাসায়। তো আমি খুব কষ্ট পাই যে আমি এখন কার সাথে কথা বলবো। তখন আরিফ আমি ফোন দিয়ে বলি, আরিফ আমি তো তোমার সাথে দেখা করবো, তুমি আমার সাথে দেখা করতে আসো। পরে আরিফ মানে আমার সাথে দেখা করার জন্য আসে, আসার পরে আরিফের সাথে আমি দেখা করতে যাই। তো এমন সময় গুরু আমার আম্মু এমন একটা সিন ক্রিয়েট করে, মানে আমার বোন ফোন দেয় আর কি, আমার আরিফের মোবাইলে ফোন দিয়ে আমার বান্ধবী সেজে কথা বলে। তো আরিফ তো বোকা, বুঝতে পারে নাই আমার ছোট বোনের কণ্ঠটা। তো আরিফ আমাকে দিয়ে দেয় যে তোমার বান্ধবী ফোন দিচ্ছে, কথা বলো। আমি তো বাসা থেকে বলে গেছি কোচিং এর কথা, যে আরিফের সাথে দেখা করাটা ইমিডিয়েটলি দরকার, যে আমার মোবাইল টোবাইল সব বাসায় নিয়ে নিচ্ছে। তখন এমন একটা গ্রুপ পর্যায়ে দাঁড়ায় যে আমি জিদ্দে বলছি যে আমি আরিফকে এখনই বিয়ে করবো, রাগ করে বলছি যে আমি এখনই বিয়ে করবো, যেহেতু আমার বাসায় সব জানে ফেলছে। তো আরিফকে আমি অনেক জোর করি যে আরিফ তুমি আমার কাছে বিয়ে করতেই হবে। তো আরিফ বলছে না আমি তোমার কাছে বিয়ে করবো না, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। তো গুরু ওর ভাইয়ের বাসায় নিয়ে যায়, ওর ভাই আমাকে অনেক বোঝায় শোনায় পাঠায় দেয়। আরিফ সেদিন আমাকে রিফিউজ করে আর কি, চলে যাও। তো আমি বাসায় চলে আসি। পরে গুরু আমার আব্বু কিছু বোঝে নাই, আমাকে অজস্র মারে, অনেক মারে, অনেক। ঠিক আছে, মারার পরে আমি মারছে, তারা অনেক কান্না করছে, হয়তো রাগ করে মারছে, বুঝি রাগ করে মারছে, কিন্তু গুরু সারা রাত আমার নার্সিং করছে আমার আব্বু, এবং আমার আব্বু আমার জন্য অনেক কান্না করছে। গুরু অনেক কাঁদছে আমাকে মায়েরা মারার পরে, কান্না করছে। পরে গুরু আমার সকাল হওয়ার পর আমি আম্মুকে বলি যে আম্মু আরিফের তো একটা মোবাইল আমার কাছে আছে, তো আমি এই মোবাইলটা দিয়ে দিতে চাই। তখন আম্মু বলে ঠিক আছে। তখন আমি আরিফের মোবাইলটা দিতে যাই, তখন আরিফ আমাকে বলে যে তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে পরিস্থিতির শিকার হয়ে মানে তোমাকে বাসায় চলে যেতে বলছি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। এই কথা বলে পরে গুরু আরিফের সাথে আমি রাগ করে প্রায় 3 মাস কথা বলি নাই, কিন্তু পাগলের মতো হয়ে যায়। আমাকে কলেজে যখন আমি পরীক্ষা দিই, তখন আমার ফাইনাল পরীক্ষা, তখন আরিফ কলেজের বাইরে দাঁড়ায় থাকে, এবং কি আমি কয়েকজন ওই এলাকার কয়েকজনের কাছে বিচারও দিছি। তো এইগুলা নিয়ে আরিফকে অনেক নানা কথা বলে। তো পরীক্ষা শেষ হয়েছে পর আমি যখন দেশে চলে যাই, তখন আমি একটা শিখ হয়েছি কি যে মোজাম্মেল আমাকে ফোন দেয় না, কথা বলে না। ঠিক আছে, এখানে আরিফের সাথে আমি রাগ করে কোনো কথা বলি না। তো আরিফ আমাকে কোনো ফোনও দিতে পারে না, কারণ আমার সিম চেঞ্জ করে ফেলছি। তখন আমি ইচ্ছা করি আরিফকে আমার সিম দিয়ে একটা মেসেজ করে দিচ্ছি। তখন সেই মেসেজটা পড়ে আরিফ আমার ওই নাম্বারে ফোন দেয়। ফোন দেওয়ার পর আরিফকে আমি বলি যে তুমি তো আমার সাথে বেইমানি করছো, হ্যাঁ আমি তোমার কাছে গেলাম, তুমি ওকে ফিরাই দিলা। তখন আরিফ বলছে না, তোমার আব্বু আম্মু যা বলে তুমি তাই করো, হয়তো তোমার জন্য সেটা শুভ হবে। পরে গুলো এই কথাটা বলে পরে আমার নিজের মাঝে একটা ভালো পদ আসে আর কি, যে ঠিক আছে আব্বু আম্মু যা করে। তো তখন গুলো আমি মোজাম্মেলকে চাই যে যাতে আব্বু আম্মুর স্বপ্নটা পূরণ হয় এবং আব্বু আম্মু যাতে মেনে নেয়। তখন আমি গুরু চাই যে মোজাম্মেলের সাথে যোগাযোগ করতে, কিন্তু গুরু ওর যখন আমাকে অ্যাভয়েড করার কষ্টগুলো মানে অ্যাভয়েড করাগুলো মনে পড়লে ওর প্রতি আমার ভালোবাসা আসে না। তখন গুরু আমার একটা বড় বোন ছিল, নাম শিমু, ওই আপুর সাথে আমি সাজেশন করি আর কি, যে আপু কি করলে ভালো হয়। তখন আপুর সাথে আমি দেখা করাই আরিফের। দেখা করানোর পরে আরিফ আর আমি দুজন মিলে দেখা করার পর আপুর সাথে কথা বলি। তখন গুরু আরিফ মানে আমার প্রতি যে ওর ভালোবাসা আছে আমি বুঝতে পারছি, কারণ দেখা হচ্ছে আমার পাটা যখন রাখছি, পাটা দেখে বলতেছে তোমার পায়ে এত গোটা হয়েছে কিভাবে। মানে আমার কাছে এটা খুব ভালো লাগলো আর কি, যে ওর কত কেয়ার নেই আমার, মানে পাটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে সেটা দিকে ওর কত খেয়াল। এই কথা বলার পরে আমি তখন ওর প্রতি খুব ইমপ্রেস হই। তখন কন্টিনিউ কথা বলার পরে আমি তখন সিদ্ধান্ত নিই, আরিফ তুমি আমাকে এখন বিয়ে করতে পারবে, এখন তো আমার পরীক্ষা নাই। তখন আরিফ বলে যে দেখো তুমি ভুল করতেছো। আমি যখন বিয়ে করে গুরু তখন আরিফ আমাকে বলে যে তুমি ভুল করতেছো, বাবা মাকে কষ্ট দিয়ে। আরিফ নিজের মুখে একটা বারও বলে নাই যে আমাকে বিয়ে করবে। আমার কথা দিয়ে বিয়েটা হয়েছে। আমার কথা দিয়ে বিয়ে হয়েছে কেন গুরু? কারণ আমি মোজাম্মেল থেকে কোনো প্রকার ভালোবাসা পাইনি, পাইছি ও টাকার অহংকার, ও বাইরে থাকে। যেগুলো আমি ওকে চাইছি, কিন্তু হয়তো আমার ভাগ্যে ছিল না। দীর্ঘ 3 বছর এই পরিস্থিতির মধ্য দিয়ে তুমি গেছো। হ্যাঁ, কারণ গুরু যে আমাকে বিয়ের আগেই বোঝে না, সে যে আমাকে বিয়ের পরে বুঝবে এমন তো কোনো কথা নেই। তারপর গুরু আমাদের মনে করেন আমরা জুন মাসের 6 তারিখে আমরা বিয়ে করি, দুজনের সিদ্ধান্তে বিয়ে করি। আরিফ বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কাগজটা বলে যে আমি ছিঁড়ে ফেলে দিব, তারপরে তুমি চলে যাও। একবার তো তোমাকে ফিরিয়ে দিয়েছে সে, তার মধ্যে আবার 3 মাস তুমি এই অভিমানে তার সাথে কথা বলনি। তারপর আবার তুমি মানে আমরা যখন জুন মাসে বিয়ে করি, জুন মাসের 6 তারিখে বিয়ে করি, সেই বিয়ের পরও বিয়ের কাগজটা নিয়ে বলে যে আমি ছিঁড়ে ফেলে দিব, তুমি চলে যাও। আরিফ আমাকে এই কথা বলে।
আমি বলছি না, আমি তোমাকে বিয়ে করছি তো করছি, আমি তোমাকে ছেড়ে যাবো না, এই কথা আমি বলি। তো গুরু যাই হোক, যেদিন বিয়ে করছি সেদিন তো অনেক ভালো। তারপর পরের দিন ওই ওদের বাসা থেকে, আমাদের বাসা থেকে ওদের বাসায় প্রেশার করে যে দেখা করতেই হবে আজকে। কাজের পিছনে গিয়ে বিয়ে করলে? না না, তাহলে আমাদের বাসা থেকে আর কি ওদের বাসায়, মানে আরিফের ভাবি এবং ভাইয়া, মানে আরেকজনের মাধ্যমে খবর পাঠায় যে ওনাদের আসার জন্য আমাদের বাসায়। তো ওনারা আসে আমাদের বাসায় রাত্রে 6টা, মানে সন্ধ্যা 6টার সময় আসে। তো ভাইয়ার সাথে কথা হয়েছে, তো ওনারা মানেন আর কি। ভাই বলছিল যে 6টা মাস আপনারা রিজার্ভে রাখেন, 6 মাস পর আমরা অনুষ্ঠান করে উঠে নিয়ে যাবো। তো এটা আমার ফ্যামিলি মানে না আর কি, কারণ আমার ভাসুরের অলরেডি বিয়ে হয়েছে, কিন্তু আমার ভাসুরের মানে বউ ওঠায় আনা হয়নি আর কি। তো এখন এর মধ্যে ছোট ভাই বিয়ে করে ফেলছে, এটা একটা খারাপ হবে, তো তাই আর কি বলছিল। পরে গুরু যাই হোক, পরে ওনারা মানে না কোনো রকমই। পরে আমার আম্মু দেখতে খুব রাগ আম্মুর। তো ভাবি বলছে ঠিক আছে তাহলে আমি আরিফে আর লিজারে ডাকাই বাসায়। তো আমাদের ডাকায়, মানবে না তো মানবে নাই। পরে ডাকানোর পরে আমরা আসি, সে আসে মদনপুর থেকে, অনেক দূর থেকে। তখন গুরু মানে রাত্রের 9টা, গাড়ি চালিয়েও পাওয়া খুব টাফ। তারপর অনেক কষ্ট করে গুরু আসি। আসার পরে দেখি আব্বু আম্মুর মুখের দিকে আমি তাকাইতে পারি নাই, কারণ তাদের আমি অনেক বড় একটা কষ্ট দিচ্ছি, অনেক বড়। কারণ তাদের স্বপ্ন যেমন ভাঙছি, তাদের আশা, তাদের ভরসা, ধরতে গেলে গোটা পৃথিবীটাই তাদের আমি ভেঙে ফেলছি, শুধু স্বপ্নই না, গোটা পৃথিবীটা। তারপর গুরু আসি, আম্মু পায়ে ধরে মাপ চাওয়ার পর আমি জানি সে মন থেকে মাপ করে নাই, কারণ মন থেকে কখনোই পারবে না সে আমাকে মাপ করতে, এমন অন্যায় করছি আমি। তো গুরু আমি আসি, আসার পরে আমার শ্বশুর বাড়িতে যাই, সেখান থেকে বলে যে তুমি আজকে দেশে চলে যাও। আমার ভাসুর, বড় ভাসুর, উনি যদি দেখে তাহলে উনি অনেক রাগ করবে। তখন আমরা নারায়ণগঞ্জ সাবদি ওইখানে যাই। যাওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে প্রায় 14 থেকে 15 দিন থাকি দুজনে। ভালোই, নতুন বিয়ে, মানে একটা অন্যরকম লাগতেছিল যে নতুন বউ আমি ওই গ্রামের, মানে আমার কাছে ভালোই লাগতেছিল। পরে গুরু আমি আরিফকে বলি যে আরিফ এইভাবে কতদিন এখানে থাকবো, আমি তো কখনো গ্রামে থাকি নাই, আমার খুব কষ্ট হয়। কিন্তু আরিফ আমাকে সব দিচ্ছে, মানে নতুন দিয়েছে, আমার জন্য তেল আনতেছে, সাবান আনতেছে, তারপর গুরু মানে আমার ভালো লাগতেছে, শ্যাম্পু আনতেছে আমার জন্য, মানে নতুন, মানে এইরকম, মানে খুব ভালো লাগে। আমার কাপড় কিনে আনতেছে, জুতা। আরিফের ব্যস্ততার কোনো শেষ নাই। যখনই দেখতেছে আমি কি পছন্দ করি খেতে সেটা আনতেছে। আমি তো কখনো গুরু কাঁঠাল খাই না, আমার জন্য অনেক বড় কাঁঠাল আনছে খাওয়ার জন্য, তুমি খাও। আমি বলছি কাঁঠাল কখনোই খাই না। তো বলতেছে আমি তো কাঁঠাল অনেক পছন্দ করি। এইরকম মানে একটা নতুন বিয়ে যে ও বাজার হাট করতেছে, মানে খুব ভালো লাগতেছে। আমার ননাস রান্না করে। এই তো ছিল ভালো লাগার পার্ট, এবং এই ভালো লাগার পার্টটা কতদিন বা কতক্ষণ পর্যন্ত দীর্ঘস্থায়ী ছিল, এই ঘটনাটা পরবর্তীতে কোন দিকে, এবং সর্বশেষ লিজা কোন অবস্থাতে আছে, সবকিছু জেনে নেব। আমি অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে অনুষ্ঠানের স্বার্থে ছোট্ট একটি ব্রেক নিতে হচ্ছে, এবং খুব অল্প সময়ের মধ্যে যেন ফিরে আসতে পারি মেঘলা এবং টুটুকে সে অনুরোধটা করবো। হ্যাঁ বন্ধুরা, আর অনুরোধ তো গুরু করবেই, আর আমাদের কাছে কোনো অনুরোধ না, আমাদের শুধুই একটা আবেদন। আপনাদের মনের কথাগুলো নিশ্চয়ই এতক্ষণ জমে আছে, অর্থাৎ গল্পের ফাঁকে কিন্তু আপনাদের বলা হয়নি অনেক কিছুই, তাই না? আর এখন গল্পের মাঝখানে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতিতে যাচ্ছি, আর এই বিরতির ফাঁকে আপনাদের মনের কথাগুলো ঝটপট আমাদের কাছে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। তবে তার আগে আপনাকে মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করতে হবে স্পেস দিয়ে নাম লিখতে হবে, লোকেশন লিখতে হবে, তারপরে ভালোবাসার কথাগুলো 2323 পাঠিয়ে দিন। মেঘলা কিছু বলবো তুমি? না, কিছু বলবো না বন্ধু, আমাদের সাথে থাকুন, ফিরছি একটু পরে। বিজ্ঞাপন বিরতির পর। হ্যালো টিনা। কি রে, কিছিস? ফার্স্ট ইয়ারের বই কিনেছিস? না, ভাবি কোনটা কিনবো। ভাবাভাবির কিছু নেই, আমি কিনেছি পাঞ্জেরির বই, কারণ এবার একমাত্র পাঞ্জেরির উচ্চ মাধ্যমিক সহায়ক বই বিশ্বমানের পিআরএস মেথডে রচিত। পিআরএস কি? পিআরএস হচ্ছে পরীক্ষায় পূর্ণাঙ্গ প্রস্তুতির একটি ওয়ার্ল্ড রেকগনাইজড মেথড। এই মেথডে রচিত প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায় থাকছে প্র্যাকটিস, রিভিশন ও সাজেশন অংশ, যা পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। ভালোই হলো, এবার উচ্চ মাধ্যমিকেও দেখিয়ে দেবো রেজাল্ট কাকে বলে। পিআরএস মেথডে রচিত পাঞ্জেরির বই, নির্ভুল ও তথ্য সমৃদ্ধ সেরা বই। এত মানুষের ভিড়ে রিয়াকে খুঁজে বের করা অসম্ভব। তুই এক কাজ কর, চিৎকার করে ডাক দে তো। হ্যাঁ ঠিকই বলেছিস। মামা দেহি পাম শেষ। মামা তারপর একখান ডাক দেন। পাওয়ার ড্রিঙ্ক আপনার হারিয়ে যাওয়া শক্তিকে ফিরিয়ে আনে। পাওয়ার ফুলি লোডেড। বন্ধুরা, আমি সব, আমি নিলয়। আমাদের সম্পর্কে জানতে বাঙালিকে নো ইউর সার্ভিসে সাবস্ক্রাইব করুন এখনই।
রেজিস্ট্রেশনের জন্য আপনার বাংলালিংক নাম্বার থেকে স্টার্ট লিখে এসএমএস করুন 2288 নম্বরে। এই সার্ভিসে আমাদের তথ্য ছাড়াও থাকছে কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। যেখানে বিনোদনের চেষ্টা সেখানে বাঙালি। ম্যাঙ্গো, স্ট্রবেরি আর গ্রেপের জুসি স্বাদে ফ্রুট ফিল। মজাই ফিল, ফ্রুট ফিল। হ্যালো টিনা। কি রে, কি করছিস? ফার্স্ট ইয়ারের বই কিনেছিস? না, ভাবছি কোনটা কিনবো। ভাবাভাবির কিছু নেই, আমি কিনেছি পাঞ্জেরির বই। কারণ এবার একমাত্র পাঞ্জেরির উচ্চ মাধ্যমিক সহায়ক বই বিশ্বমানের পিআরএস মেথডে রচিত। পিআরএস কি? পিআরএস হচ্ছে পরীক্ষায় পূর্ণাঙ্গ প্রস্তুতির একটি ওয়ার্ল্ড রেকগনাইজড মেথড। এই মেথডে রচিত প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায় থাকছে প্র্যাকটিস, রিভিশন ও সাজেশন অংশ, যা পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। ভালোই হলো, এবার উচ্চ মাধ্যমিকেও দেখিয়ে দেবো রেজাল্ট কাকে বলে। পিআরএস মেথডে রচিত পাঞ্জিরির বই, নির্ভুল ও তথ্য সমৃদ্ধ সেরা বই। দরজা জানলা লাগাও, এই রাত বিরাইতে আবার ঝড় আসে কইতন। ঝড় না, তোমার নাতি ঠিক খাইয়া ফুল দিয়া বাতি নিবাইছি। হ্যালো টিনা। কি রে, কি করছিস? ফার্স্ট ইয়ারের বই কিনেছিস? না, ভাবছি কোনটা কিনবো। ভাবাভাবির কিছু নেই, আমি কিনেছি পাঞ্জেরির বই। কারণ এবার একমাত্র পাঞ্জেরির উচ্চ মাধ্যমিক সহায়ক বই বিশ্বমানের পিআরএস মেথডে রচিত। পিআরএস কি? পিআরএস হচ্ছে পরীক্ষায় পূর্ণাঙ্গ প্রস্তুতির একটি ওয়ার্ল্ড রেকগনাইজড মেথড। এই মেথডে রচিত প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায় থাকছে প্র্যাকটিস, রিভিশন ও সাজেশন অংশ, যা পরীক্ষার জন্য খুব হেল্পফুল। ভালোই হলো, এবার উচ্চ মাধ্যমিকেও দেখিয়ে দেবো রেজাল্ট কাকে বলে। পিআরএস মেথডে রচিত পাঞ্জিরির বই, নির্ভুল ও তথ্য সমৃদ্ধ সেরা বই। দরজা জানলা লাগাও, এই রাত বিরাইতে আবার ঝড় আসে কইতন। ঝড় না, তোমার নাতি ঠিক খাইয়া ফুল দিয়া বাতি নিবাইছি। রেডিও আমার 88.4। রেডিও আমার, বাংলাদেশের প্রতিধ্বনি। প্রিয় বন্ধু, আপনাকে স্বাগত জানাই আরো একবার। চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা। আর ভালোবাসার দুই বন্ধু মেঘলা টুটুল আপনার সাথে আছি এবং গুরুর সাথে আছেন, এবং সেই সঙ্গে সেই অতিথি অর্থাৎ লিজার কথা আমরা শুনছিলাম। আমরা ঠিক মাঝামাঝি একটা পর্যায়ে আছি, নিশ্চয়ই আমরা এর শেষটুকুটা অবশ্যই জানতে চাইবো, জানার খুব আগ্রহ আপনাদের। এবং এই মুহূর্তে আমার সবচেয়ে বড় আগ্রহ হলো আপনাদের মনের অবস্থাটা কি, এই যে আপনারা লিজার যে ঘটনা শুনছেন এবং সেই সঙ্গে আপনার ভালোবাসার মানুষটিকে আপনি আপনার সুখ দুঃখের কথার অনুভূতিগুলো যেভাবে জানাচ্ছেন, সেই কথাগুলো আপনি জানাতে চান তো, তাই না? খুব ইচ্ছে হচ্ছে। আচ্ছা বন্ধু, মেঘলা এই ব্যাপারে ভীষণ পটু ও জানিয়ে দিই। শুধু হাসবে না তুমি। কেন বলো? ওকে বন্ধু, মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা দেন স্পেস দিয়ে, মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর নেক্সট এপিসোডে যারা আসতেছেন আমাদের প্রোগ্রামে গেস্ট হয়ে, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে লক করুন, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন অনেক বন্ধু। তারপরও বন্ধু আরো অনেক এসএমএস চাই, আপনাদের গল্পটা কেমন লাগছে, আপনারা এই গল্পটা শুনে কি মনে হচ্ছে, সব লিখে আমাদেরকে পাঠিয়ে দিন। আর এখন কয়েকজনের নাম আমরা বলবো, তাই না? বলবে কয়েকজনের না? আচ্ছা, সেই বিশেষ কয়েকজন হলো তমাল মিরপুর থেকে আছে আমাদের সাথে। ডন বলেছে, ভাইয়া মগবাজার থেকে গুরু খুব কষ্ট পাচ্ছি। কেন রে ভাই? এখনো কষ্টের কিছুই হয়নি। আর গুরু, আপনি আমার ভাইয়া, আমার অনেক কথা আছে আপনার। এই তো শুরু হয়ে গেল। আর মালিহা বলেছে উত্তরা থেকে, কি বলেছে দেখো? আজকে আমার আম্মুর বার্থডে, হ্যাপি বার্থডে মা, তোমাকে অনেক ভালোবাসি। আমরা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই আন্টিকে। হ্যাঁ। আর ভোরের আরো আছে সুজন উত্তরা থেকে বলেছে, গুরু ভাইয়া এবং আপু আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা আমাদের জীবনটাকে পাল্টে দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্তই এভাবে আমাদের গাইড করবেন। চমৎকার। Wow.
আসলে আসলে আমাদের আয়োজনগুলোই থাকে শুধুমাত্র আপনাদের জন্য, এবং নিশ্চয়ই গত বেশ কিছু পর্বে আপনারা গুরুতে যা পাচ্ছেন সেটা হলো যে আমরা কিন্তু একটা সময় মনে হতো যে শুধুমাত্র মনে হয় ভালোবাসাবাসী বা এরকম কিছু নিয়েই হয়তো আমরা কাজ করি। আসলে একদমই না। এবং সবচেয়ে বড় কথা হলো এই শোটা পুরোপুরি না আপনাদেরকে বিনোদন, না আপনাদের অর্থাৎ আপনাদের মনের ছুঁয়ে যাওয়া কথা, আপনাদের দুঃখ কষ্টের যে অংশীদারিত্ব সেটাই আমরা নিতে চাই। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা কাজ করতে চাই একটা জায়গায়, যে সামাজিক যে বন্ধন, সেই বন্ধনটাকে আমরা আরো সুদৃঢ় করতে চাই এই আমার ভালোবাসার প্ল্যাটফর্ম থেকে। এর মধ্যে আমাদের সাথে অনেকেই আছে, বিপুল আছে কুষ্টিয়া থেকে, জামিল আছে। ছোট ছোট চাওয়াগুলো, ছোট ছোট পাওয়াগুলো সেগুলো কিভাবে পূরণ করতে পারে তারপর বলুন। হ্যাঁ গুরু, আমি একটা জিনিস দেখছি যে আমার হাজবেন্ড সবসময় চেষ্টা করতো, যে আমার জন্য সবসময় চেষ্টা করতো যে আমার পছন্দের জিনিসগুলো আমার সামনে আনতে। কিন্তু হয়তো গুরু, যেটা সত্যি কথা, হয়তো বিয়ের আগে বলছে যে আমাকে গোল্ড দিবে বা এগুলো দিতে পারে নাই, কিন্তু এমন কিছু দিছে যেটা আমাকে আসলে মুগ্ধ করছে। কিন্তু গুরু, ওর একটা জিনিস ছিল যে ও শপিং করতে পারতো না, ও আমাকে সবসময় টাকা দিয়ে দিত যে তুমি করে নাও, কিন্তু গুরু আমি সেই টাকাটা মানে খরচ করতাম না। দেখা যেত যে ঘরের একটা কিছু কিনতে হইলো সেটা কিনতাম। তো গুরু, ও অজস্র নার্সিং করতো, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক, আমার প্রতি তার খুব কেয়ার, পানিটা পর্যন্ত আমাকে খাওয়াই দিত। ভাষায় প্রকাশ করো, এটা দরকার আছে। এই নার্সিংটা আমরা অনেকেই শিখতে পারি না, আমরা ধরেই নিই যে আমি স্বামী, ঠিক আছে, নার্সিংটা এটা হয়তো যে স্ত্রী তাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সমাজে যারা আছে এবং যারা শুনছি তারা যেন শিখে নেয় যে না, এটা আসলে সংসার এমন একটা জায়গা যেখানে সকলের সমান কন্ট্রিবিউশন থাকতে হয়। একটা জিনিস যে প্রতিটা মেয়ে, হাজবেন্ড ওয়াইফের অবশ্যই দায়িত্ব তার হাজবেন্ডের কাছ থেকে আসলে তাকে খাবার দেওয়া, বা তার জন্য, যেটা সত্যি কথা, ছেলেদের জন্য লুঙ্গি মানে আগায় দেয়া, এইরকম কাজগুলো আমি কখনোই ওকে করতাম না, হেল্প করতাম না, কখনোই না। দেখা যেত গুরু যে আমি সকালে ঘুমায় আসছি, তো ওখানে নাস্তাটা পর্যন্ত দিতে পারতাম না, ও না খেয়ে চলে যেত দোকানে 9টার দিকে। দোকান তো যেতে হবে 9টার সময়। তো আমার সকালে উঠে অনেক খারাপ লাগতো, কিন্তু আমি তো উঠতে পারতাম না সকালবেলা ওর জন্য। তো গুরু, ও কাছ থেকে আসলে কখনো বলতো না যে, অভিযোগ নাই ওর কোনো, আমার প্রতি কোনো অভিযোগ নাই যে তুমি এটা কেন করলা না বা কেন তুমি করবা না নতুন অবস্থায়, বা কখনো ও জিজ্ঞেস করতো না তুমি কেন পারবা না এগুলো করতে। তো গুরু সবসময় দেখতাম যে আমার প্রতি খুব খেয়াল রাখে। আমার গুরু প্রথম যখন আমার বিয়ে হয় তখনই আমি প্রেগনেন্ট থাকি আর কি। তখন গুরু আমার ফ্যামিলিগত যে প্রবলেমটা হয়, মানে আমার ফ্যামিলি হয় না, ওর ফ্যামিলিতে প্রবলেমটা হয় যে এত তাড়াতাড়ি বাচ্চা, মানে এখনই বিয়ে করলা, বিয়ের কয়েক মাসের মধ্যে না, বিয়ের যে মাসে করছি তার পরের মাস, সেই মাস থেকে আমি প্রেগনেন্ট থাকি। তো গুরু, তার ফ্যামিলিতে সমস্যা হয়, তখন বলে যে, ওর ভাবি বলে যে লিজা তুমি মনে হয় অ্যাবর্শন করলে ভালো হবে তোমার জন্য, এখন এত তাড়াতাড়ি বাচ্চাটা, তুমিও ছোট, আরিফও ছোট, যদি এত তাড়াতাড়ি বাচ্চা না হয়তো কেয়ার করতে পারবা না, তোমাদের ঘোরাফেরা অনেক বিষয় আছে। হ্যাঁ, তখন গুরু আমি সবার মুখের দিকে তাকিয়ে আমি অ্যাবর্শন করি। বিশ্বাস করবেন গুরু, আমাকে যখন বেডে নেওয়া হয়, আরিফ যে কি পরিমাণ কান্না, ওর কান্নাতে মানে মনে হইতেছে যে আমি মনে হয় এমন কোন অপারেশন হতে যে আমি মরে যাবো এরকম। তো গুরু আমাকে নিয়ে আসে, আমি মানে সবচেয়ে বড় কথা যে আমি শুয়ে অনেক ভয় পাই। ওর সামনে আমাকে শুয়ে দেয়, মনে হয় ওর গায়ে লাগতেছে রক্ত, ওরই ক্ষয় হচ্ছে এরকম। তো আমার শরীরে স্লাইন দেওয়া হয়। তারপর গুরু আমাকে কি যত্ন সে, মানে আমি গুরু এগুলো ভুলতে পারি না, একদমই ভুলতে পারি না, অনেক যত্ন। তারপরে গুরু আমাকে তো সেন্সলেস করে ইয়ে করে, পরে আমি আসার পরে যখন আমার জ্ঞান আসে তখন আমাকে ধরো অনেক কান্না করে, অনেক কান্না করো, যে আমি মানে ওর কান্না আমার খুব কষ্ট দেয় আমাকে। তখন আমি বলছি হয়তো তোমার, আমি ওকে বুঝাইতে চাইছি যে হ্যাঁ তোমার আমার সুখের জন্যই না হয় এটা হয়েছে, সমস্যা নাই, আমরা এখন কোনো সমস্যা নাই। আমার করার পর যখন আমি বাসায় আসি তখন তো এগুলো আমাকে বিছানা থেকে উঠতে দিত না, খুব যত্ন, আমার কাপড়টা পর্যন্ত ধুইয়া ও শুকাই দিত। আমি কাপড় পরতাম 2 মাস পর্যন্ত আমার কাপড় ধুয়ে দিত, ধুয়েও নিজে শুকাই দিত, ঘরও নিজে ঝাড়ু দিত, নিজে গুছাইতো। ওর মা সবসময় বলতো আমার ছেলে কখনো নিজের জামাটা ধুয়ে নিয়ে আসে, বইয়ের জামা ধুয়ে ঘর গুছায়, বিছানা ঝাড়ু দেয়, বিছানাটা পর্যন্ত আমাকে উঠে দাঁড়ায় বলতো যে আমি ঝাড়া দিচ্ছি তুমি উঠো। তারপর গুলো আমাকে ওষুধ খাওয়া দিত, কারণ আমি ওষুধ দিয়ে অনেক অনিয়মিত, আমি কখনোই ওষুধ খাই না, ও আমাকে সবসময় টাইম টু টাইম ওষুধ খাওয়াই দিত। তারপর খুব ইয়ে করে আমাকে সুস্থ করে। সুস্থ করার পর গুরু আমাদের 6 মাস, আমাদের জীবনটা অনেক ভালো। 6 মাসে আমরা অনেক সুখ শান্তিতে থাকি, কোনো অসুবিধা নাই। ও যদি আমাকে, গুরু সত্যি কথা, ও আমাকে শখ করে যদি একটা চুড়িও কিনে দিচ্ছে, সেটা আমার কাছে অনেক মূল্যবান মনে হয়েছে। হয়তো স্বর্ণের চুড়ি না, হয়তো সেটা সিটি গোল্ড, কিন্তু আমার কাছে সেটা স্বর্ণের মতোই মনে হয়েছে। কারণ আমি দেখছি যে আমার বিয়ের পর আরিফের ব্যবসাটা অনেকটা খারাপ দিকে চলে যায়, যেখানে লাখ লাখ টাকার ব্যবসা, সেখানে আমাকে বিয়ের পর হয়তো আমার রাশি ভালো না, হয়তো ভাগ্য ভালো না, হয়তো এরকম। তো গুরু
আমি ওকে, ও সবসময় আমাকে বলতো যে তুমি তো অনেক বাইরে খেতে পছন্দ করো, আমাকে বাসায় খাওয়াইতো না, সবসময় বাইরে নিয়ে যেত রাত্রে ডিনার করতে। তো এইগুলো আমার কাছে খুব ভালো লাগতো এগুলো। তারপর আমি যেই ফুচকা পছন্দ করতাম আমাকে নিয়ে যেত, ছোটখাটো মানে যে জিনিসগুলো আমার সামনে মানে প্রেজেন্ট করতে পারতো। তারপর গুলো আমি ঘুরতে পছন্দ করি, আমাকে নিয়ে ঘুরতো, অনেক ঘুরতো। তারপর গুলো অনেক নার্সিং করতো, আমার অনেক মানে আমার কাপড়টাও ধুয়ে দিত, যেটা আমার কাছে ভালো লাগতো। রান্নাঘরে আমি ইয়ে করতেছি, যে ছেলে কোনোদিন নাকি রান্নাঘরে ঢুকে না সেও আমার চেষ্টা করে আমার তরকারিটা মানে একটু লাড়া দিয়ে দিতে, এরকম। তো ওগুলো এরকম অনেকদিন ভালো চলে, ঈদ পর্যন্ত অনেক আমাদের জীবনটা অনেক ভালো যায়। তারপর গুরু ঈদের পর থেকে আমাদের জীবনে অনেক ঝড়, অনেক কষ্ট নেমে আসে আর কি। যে কষ্টের মাঝে আমি অনেক কিছু হারাই ফেলছি আমার জীবন থেকে, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, তারপর শ্বশুর বাড়ি, সব সাইড হারাই ফেলছি। ঈদের পর আমি যখন মানে কয়েকদিন পর যখন আমাদের বাসায় আসি, তখন আমার শ্বশুর বাড়ির মানে কোরবানি ঈদের পরে আমার শ্বশুর বাড়িতে একটা 2000 লোকের একটা আয়োজন হয়েছে আর কি, আমার ভাসুরের বউ ফ্যান্স আর কি। তখন গুরু এর 3 দিন এর 7 দিন আগে আমি আমাদের বাসায় চলে আসি। কোনো ঝগড়া না, কোনো ঝাঁটি না, কোনো কিছু না, শুধু একটা কারণে যে আমার বাবা মা হয়তো আমাকে আনলে ভালো হবে। বাবা মার কাছে এমন কিছু সাজেস্ট আমি করছে আমাকে, যেটা আমার ভালো লাগছে। আমি আসলে গুরু আমি অনেক বোকা, মানে ওকে রেখে চলে গেলাম, কিন্তু আমি চলেই যাই, বুঝতেছি আমি কি করলাম, আমার তো ওর জন্য কষ্ট হয়। এইভাবে ভালোভাবে থাকতে থাকতে হঠাৎ করে চলে গেল। হ্যাঁ, কোনো ঝগড়া না, কোনো কিছু না, একেবারে বিনা কারণে, একদম বিনা কারণে। ও আরিফ ওর ভাগ্নিকে নিয়ে হসপিটালে যায়, সেই ফাঁকে আমি চুরি করে বাসা থেকে বের হয়ে চলে আসি। তখন আরিফ বাসে এসে আরিফের আমার শাশুড়ি ভাবে যে আমি আরিফের সাথে হসপিটাল গেছি। যখন আরিফ 11টা বাজে হসপিটাল থেকে আসে ল্যাবের থেকে, তখন এসে আমাকে খোঁজে যে লিজা কোথায়। আমাকে তো লিজা বলে না, আমাকে মানে ওর একটা আদরের নাম যে সামিয়া বলে ডাকে। সামিয়া কোথায়, কেন তোমার সাথে না গেছে? তখন বলে যে না, সামিয়া তো আমার সাথে যায় নাই। পরে গুরু আমার আমারই খুলে দেখে আমার একটা কাপড়ও নাই, আমার একটা জামাও নাই, মানে আমার টুকটাক যেমন বিছানার জন্য একটা চাদর কিনছি, বা এটা টুকটাক ওর জন্য এটা কিনছি, বা ওইটা কিনছি, বা শাড়ি কিনছি, এগুলো একটা কিছু নাই, কিছু নাই পরার মতো। তখনও বলে আমার লিজাতে চলে গেছে, আমার স্বামীও তো আমাকে রেখে চলে গেছে। পরে গুরু যেটা হয়, একটু পুলিশ টুলিশের মাধ্যমেও চলে যাওয়া হয় ফ্যামিলিগত ভাবে। মানে আমাদের ফ্যামিলি থেকে, মানে আমাদের বাসা থেকে মানে ওদের নামে একটা জিডি করা হয়, যেটা ওদের অনেক মাইন্ড টর্চার করে। আমার শ্বশুর বাড়িতে অনেক মাইন্ড, মানে তারা খুব বেশি মাইন্ডে তাদের লাগে যে মেয়ে আমাদের জন্য এখন পুলিশ করতে পারে, সেই মেয়ে ভবিষ্যতে আমার জন্য অনেক কিছু করতে পারবে, এমন একটা তাদের মাইন্ডে ঢুকে আর কি। যে কারণে তাদের মন থেকে এখন আমাকে রিসিভ করতে পারে না, মানে আমাকে এখন মানতেই পারে না। আমাকে এমনি আমাদের বাসায় অনেক, মানে আমাদের এলাকা থেকে অনেক নিউজ গেছে যে আমাদের এলাকায় এত, মানে আমাদের এলাকাটা ভালো না, হয়তো এই মেয়েটা ভালো না, এই মেয়েটা সংসার করতে পারবে না, এমন যেটা আমার ভাসুর পরবর্তীতে আমাকে বলে যে ঠিকই বলছিল মানুষে। আমরা তো ভাবছি যে তুমি যখন তুমি থাকতে ওই বাসায়, তখন তো তারা তোমার সাথে এমন কোনো প্রবলেম না, কোনো মিসবিহেভ কোনো করে মিসবিহেভ ছিল না। আমি কখনোই গুরু 3 মাস 4 মাস রান্নাঘরে ঢুকিই নেই। আমার ভাবি লোকজন সবাই তো সাপোর্ট করছে, অনেক সাপোর্ট তোমার করতো। শাশুড়ি, তোমার আমার জালে মানে আমার যেটাকে বলে আমার মানে আমার ভাসুরের বউ, আমার যা, উনি আমাকে নিয়ে শপিং এ যেত, ওনার ভালো মন্দ সমস্যার একটা পারিবারিক বন্ধন ছিল। বিনা কারণেই তুমি চলে গেছি। আমি কিন্তু গুরু ছোট ঘরের সবাই, কিন্তু আমাকে কোনো অভিযোগ ছিল না তাদের যে কাজ কেন করবো না। আমার ভাবি একটা বলছে ও তো এখন ছোট, মানে আমার বড় জাল, বুঝতো তোমাকে, তোমার বড় জাল গুরু তো একটু ছোট বয়স, হয়তো লম্বা চড়ে বড় হয়েছে, কিন্তু বয়স অনেক কম, মনুষ্যত্ব থাকলে এমনি কাজ করবো। 10 দিন দেখতে দেখতে আম্মা আমার শাশুড়ি যখন বলতো যে বড় বউ তুমি শুধু একাই কাজ করো, ও লিজা তো কিছু করে না, তখন আমার ভাবি বুঝাইতো যে ও তো এখন বুঝে না, ছোট। শ্বশুর বাড়ির সেই পারিবারিক বন্ধনটা অনেক ভালো ছিল, তারা মোটামুটি আমাকে অনেক আদর করতো। এই অবস্থাতে তুমি ওই বাড়িতে চলে গেলে এবং পরবর্তীতে পুলিশি তৎপরতা যেসব বলছো, হ্যাঁ ওইগুলা হওয়াতে মানে আমার ভাসুর পরে যোগাযোগ করে দেখে যে থানায় তার বইয়ের নামে কেস করা, মানে জিডিটা করা হয়েছে, সেই জায়ের নামে, যে জায় প্রশংসা, হ্যাঁ সেই জায়ের নামে মানে ইয়ে করা হয়েছে, জিডি করা হয়েছে, এবং শাশুড়ির নামে করা হয়েছে। তারপর এমন মানে জিডিটা এমন ভাবে সাজানো হয়েছে যে তারা আমাকে মারছে, অনেক মায়ের দূর করে বাসা থেকে বের করে দিচ্ছে। তো সেটা তাদের মেমোরিতে এখন একটাই আছে যে আমরা যেহেতু ওই বউকে মারছি, আমি আমার নিজের বউকে মারি না, কিন্তু আমি যদি আমার ভাইয়ের বউকে মারছি, সেই মেয়েকে নিয়ে আমাদের এই বাসায় এই সংসার হবে না, এই মেয়ে এই বাসায় আসতে পারবো না, এইরকম একটা মানে ডিটারমাইন্ড হয়ে গেছে তারা। পরে গুরু আমি এরপরে চিন্তা করলাম না, এভাবে তো হবে না, এভাবে আরিফকে ছাড়া আমি দেখলাম যে না, আমি তো বিয়ে করছি, আমি এখন আমি ওরা ছাড়বো না, যেহেতু আমার কলঙ্ক হয়ে গেছে, আমার জীবনে একটা দাগ বসে গেছে, এটা যদি কোনো পবিত্র পানি দিয়েও ধুই তাও যাবে না। তো গুরু এটা চিন্তা করে আরিফ আমাকে অনেক স্যাক্রিফাইস করছে। ওর আমার সবচেয়ে ভালো লাগে যে আমাকে অনেক বেশি বুঝে,
আমাকে অনেক বেশি বুঝে। আমি রাগ করে যদি দেয়ালে মাথা ইয়ে করতে যাই, ও আমাকে বলবে যে তুমি করবা কেন, আমিই করি, তখন তারা আমি পারি না। তারপর গুরু আমার কেউ কখনো মানে আমি এমন আগে বুঝতাম না, এখন বুঝি গুরু আমার অনেক জিদ, যখন আমার জিদ উঠে আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে। কিন্তু এখন গুরু আমার মাঝে আমার তো এখন জিদ অনেক কমে গেছে। তারপর গুরু ওর ভালো লাগা, ও আমাকে সবসময় খাওয়াই দিত, রাত্রেবেলাও আমাকে ছাড়া খাইতো না, আমাকে খাওয়াই দিত। তারপর আমাকে ওষুধ খাওয়াই দিত নিয়মিত সবকিছু। তারপর গুরু যাই হোক ওইখান থেকে আমার ভাসুররা মানতেই পারে না, আমাকে বাসা থেকে অ্যাকসেপ্টই করবে না। পরে গুরু অনেক ঝামেলার পর আমি চিন্তা করলাম আরিফের সাথে আমার দেখা করা দরকার। ওকে আমি ফোন দিয়ে ওর সাথে দেখা করতে গেছি, তো আমার আম্মু আবার থানায় ফোন করে দিছে যে আমার মেয়েকে আরিফ কিডন্যাপ করে নিয়ে গেছে। এই কথাটা পুলিশ আমাকে আজকে বলছে ফোন করে। পরে এই কথা বলছে, পরে তো অনেক কিছু হয়ে গেছে যে আপনার মেয়েকে নিয়ে গেছে, তাহলে আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা নিব। পরে ওই ওসি আঙ্কেলকে আমি ফোন দিই যে আঙ্কেল আমি তো নিজের ইচ্ছে আসছি, আরিফের কোনো দোষ নাই, আমি নিজের ইচ্ছে আরিফের কাছে আসছি, তো আপনি কিছু করেন না। পরে বলে তোমার আম্মু তো বললো যে তোমাকে নাকি কিডন্যাপ করে নিয়ে গেছে, তো এটা তো আমার ব্যবস্থা নিতাম, থাক ঠিক আছে। পরে যাই হোক এই গ্যাঞ্জামটা হওয়ার পর সব গ্যাঞ্জাম হয়ে গেছে। কিন্তু আমার ভাসুর একটা কথাই বলে যে থানায় যাইতে পারে, সে অনেক কিছু করতে পারে। তারপরে গুরু অনেক কিছু হওয়ার পর আমাকে মেনে নিছিল কেন গুরু, শুধু প্রেগনেন্ট দেখে মেনে নিছিল। সেকেন্ড টাইম তুমি এর মধ্যে কনসেপ্ট করেছো? হ্যাঁ, তখন মেনে নিছিল। পরে শুধু বাচ্চার দিকে তাকায় মেনে নিছিল, তখন আমার 1 মাস মেনে নিছে। অনেক ইয়ের মাধ্যমে মেনে নিছে, মুরব্বীদের মাধ্যমে, আমার মানে নানাদের বাসা থেকে আমাকে নিয়ে গেছে। তো গুরু নিয়ে যাওয়ার পরে কয়েকদিন ভালোই গেল, সবকিছু ভালো গেল। তো আমি গুরু অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পরে তো আরিফ বলতেছে তোমার যেহেতু এখন 3 মাস 3.5 মাস, তুমি তোমার আম্মুদের বাসায় নাহলে কয়েকদিন থাইকে আসো, তোমার ভালো লাগবে, এক বাসায় থাকতে থাকতে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। তো গুরু আমি যেদিনই ওদের বাসায় গেছি সেদিনই আমার বেবিটা নষ্ট হয়ে গেছে। তার মানে কি মিথ্যা? হ্যাঁ, যেদিনই আমাদের বাসায় গেছি সেদিনই আমার বেবিটা নষ্ট হয়ে গেছে। তারপর গুরু আমি আমাদের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমাদের বাসা থেকে ভোর 5টায় আমি আমার শ্বশুর বাড়িতে গেছি আমার হাজবেন্ডকে ডাক দেওয়ার জন্য, যে আরিফ আমার তো অনেক কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি আমার হসপিটাল ভর্তি করো। হসপিটাল ভর্তি করানোর পর গুরু আমার যে কি কষ্ট গুরু, আমি মানে আপনাকে বুঝাইতে পারবো না, এত বেশি কষ্ট। আমি সব হারাই, মানে আমি যে স্বপ্ন 2 মাসের সময় আমি স্বপ্ন দেখছি আমার বেবিটাকে, 2 মাসের সময় দেখছি আমার বেবিটা আমার কোলে আসবে কয়েকদিন পরে, এরকম একটা স্বপ্ন যে 2 মাস পরেই আর কয়েকটা মাসই তো আসছে, এরকম লাগতো গুরু, যে আমি সব কষ্ট এখন সহ্য করতে পারবো, এমন লাগতো। তো গুরু সে মুহূর্তে যখন আমার বেবিটা, আমি কি কান্না করছি তার চেয়ে বেশি কান্না করছে আমার হাজবেন্ড, অনেক বেশি কান্না করছে। আমি ডাক্তার দেখাইতে চাইতাম না, আমাকে জোর করে ডাক্তার দেখাইতে নিয়ে যেত, ডাক্তারকে যে নালিশও করতো, দেখছে আপু আপনার কাছে আসতে চায় না, ডাক্তার আমাকে বকা দিত তুমি আসতে চাও না কেন। তো যখন সেই ডাক্তারের কাছে আমার অপারেশনটা হওয়ার পরে আমার বাসা থেকে তো কেউ দেখতে আসে না আমাকে, আমার ছোট বোনটা আমার সাথেই থাকে। আমার ছোট বোনটা আসলে আমাকে খুব বেশি আদর করে, অনেক বেশি গুরু। আমি সেন্স আসার পর আমি ওকে দেখছি এবং ও আমার সাথেই ছিল যখন আমার এত অবস্থা খারাপ, আমাকে অনেক প্রকার হেল্প করছে। তখন গুরু আমার অপারেশন করে আসার পর আমার হাজবেন্ড যখন আমার দিকে তাকায় আছে, তাকে আমি কি জগৎ দেবো, তার সম্পদ আমি নষ্ট করছি, তারা সবাই এখন আমাকে এই দোষ করে। আর 2-3 দিন পর আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তারা একই কথা, যে এটা আমার মা করাইছে, এটা আমার মা করাইছে, একটাই কথা, যেটা এটা তুমি আর তোমার মা করছো, এটা নষ্ট হয়নি, নাহলে যেদিন তুমি তোমার মার বাসায় গেছো সেদিনই কেন হবে। তখন বলছে তুমি এখন বাসা থেকে বের হয়ে যাবে। এই কথা বলে পরে আমার মাথায় তখন একটা খুব রাগ থাকে, যে এই কথাটা আমাকে বললো, তখন আমি জিদ করে আমার বাসায় চলে আসি। কিন্তু গুরু আমার একটাই কথা, যে কেন যেন আমার হাজবেন্ডকে ছাড়তে পারবো না, কোনোদিনও পারবো না। যদি গুরু আমি অনেক বেশি কষ্টে আছি গুরু, আমার কেউ নাই, এখন কেউ নাই, আমার ঘর একটা থাকার জায়গা নাই, খাওয়ার মানুষ মানে গুরু আমি সব আরো এখন নিঃস্ব হয়ে গেছি, বাবা মা নাই, নাই আত্মীয় স্বজন, নাই ফ্যামিলি, নাই কেউ, কিন্তু কেউ গুরু আমাকে বুঝে না। বাবা মার কাছে গেলে আমি তাদের আমার কষ্টগুলো বুঝাইতে পারি, তারা যদি আরিফকে আজকে মেনে নিত তাহলে আমার বাইরে বাইরে থাকতে হইতো না। কারো বাসায় গেলে গুরু পছন্দ করে না, আমি সেটা বুঝি, যে আমি যে কারো বাসায় যাই সেটা কেউ পছন্দ করে না, কিন্তু তারপরও গুরু আমি কাউকে বলতে পারি না, যে কিভাবে বলবো আমার ফ্যামিলিকে মানা নিচ্ছে। আজকে ফ্যামিলি যদি মানা নেয় তাহলে কেউ আমাকে দুটি কথা বলতে পারবে না। কেন গুরু তারা আমার হাজবেন্ডকে মেনে নিতে পারে না?
আজকে আমি এত বড় একটা অপারেশন হয়েছে, সে কখন আমাকে এই কথা জিজ্ঞাসা করেনি, বলেও নেই যে আমার মনে যে কত চাপা কষ্ট সেটা কখনো জানতে চায়নি, আমি তাকে কখনো বলতে পারিনি। আজকে যদি সে আরিফকে মারা নিত তাহলে আজকে আমার বাইরে থাকতে হইতো না গুরু, এই কষ্ট মানুষের দুয়ারে দুয়ারে আজকে থাকতে হইতো না, যাইতে হইতো না। তার কাছে আমার কেন যেন মনে হয় আমার অনেক কষ্ট শেয়ার করতে মনে চায়, কিন্তু গুরু যখন আমি আরিফকে বিয়ে করার কথাটা চিন্তা করি তখন আমার আম্মুর সাথে আমি কোনো কথা বলতে পারি না, চুপ হয়ে যাই। আমি পারি না কিছু বলতে, চাইলেও পারি না, কি বলবো তার কাছে। আমি তার কাছে তো আমি এমনি অনেক বড় অপরাধী। তারপর গুরু আমি এই যে আজকে বৃহস্পতিবার, গত শুক্রবারে আমি আম্মু বুকে না জানাই চলে আসি বাসা থেকে, শুধু একটা কারণে, জারি কার আমার মধ্যে ডিভোর্স হয়ে যাবে, সেই বিষয়টার জন্য আমি বাসা থেকে একদম চলে আসি। আমি তাদের বলে আসি নাই, কিন্তু কিছু কথা গুরু আমার ডায়েরিতে লিখে আসছি যে মা, মানুষের জীবনে কয়টা বিয়ে হয়, আমার জীবনে আমি হয়তো কষ্টই বাইছে নিচ্ছি, একটা মা তুমি মাইনা নাও, 2টা মাস আরিফকে সুযোগ দাও, একটু চেষ্টা করে দেখো। আরিফকে তো দেখতেই পারে না গুরু, আমার এখন কষ্ট আর ভালো লাগে না, কিন্তু গুরু আমি চাই একটা জিনিস আমার সবার কাছে চাওয়া, সেটা হলো যে পৃথিবীতে আমার মতো বিয়ে যাতে আর কেউ না করে। আমি গুরু ভুল করছি একটাই, হয়তো আমি আরিফের জীবনটা নষ্ট করতে আসছি, বারবার আমার মধ্যে এটাই ফুটে ওঠে যে আমার জন্য আজকে আরিফের জীবনটা নষ্ট হয়ে গেছে, ওর জন্য হয়েছে আমার জীবন নষ্ট, তবে আমি তো ওকে কষ্ট দিচ্ছি, আজকে ওর ব্যবসা নষ্ট করছি আমি, তারপরও কখনো আমাকে অভিযোগ করে না যে তোমার জন্য আজকে আমার ব্যবসা নষ্ট হয়েছে, কোটি কোটি টাকার ব্যবসা আমার এখন নাই, কখনো সেটা ও অভিযোগ করে না আমাকে। ও আমার জন্য ফ্যামিলি থেকে চলে আসছে, একবারে বের করে দিচ্ছে ফ্যামিলি। ও আমার জন্য ওর মার সাথে ঝগড়া করছে, ওর ভাবির সাথে ঝগড়া করছে, ওর ভাইয়ের সাথে খারাপ আচরণ করছে, একমাত্র শুধু আমার জন্য। সবার চোখে দুশ্মন হয়েছে ও শুধু একমাত্র আমার জন্য। এই ব্যক্তিটাকে আমি কিভাবে ছেড়ে যাই গুরু, যে আমাকে এত খেয়াল রাখে তাকে আমি কিভাবে ছেড়ে যাই? অনেক ফ্যামিলিতে তো গুরু হাজবেন্ড ভালো হয় না, গুরু ওর কাছে যদি 50 টাকাও থাকে না, ও নিজের পকেটে 1 টাকা রাখবে না, সে 50 টাকা আমার হাতে দিবে, যে জিনিসটা আমার ভালো লাগে। ও একটু বাজে কোনো নেশা করে না, যেটা আমার ভালো লাগে, কারণ ওকে আমি দেখি না এই পর্যন্ত বাজে কোনো, মানে ও সিগারেটটা পর্যন্ত, চাটা পর্যন্ত খায় না। এই জিনিসগুলো গুরু আমি মানে কি বলবো গুরু, আমার কাছে এখন ভাষা নাই। আমি গুরু অনেক বেশি কষ্ট পাই যখন আমার বাচ্চাটার কথা আমার অনেক বেশি মনে পড়ে, তখন আমি অনেক কষ্ট পাই। আমি আরিফকে এখন সাথে নিব, আরিফের সাথে কিছু কথা বলবো। এই কথাগুলোর জন্য প্রায় বলি যে আমার ওই কথাটা আসলে খুবই ভালো লাগে, যে মানুষ দেখতে এসেছিলাম হবে এমন জন্ম আর কি হবে। আসলে বিভিন্ন খেতাব নিয়ে, বিভিন্ন পদাবলী নিয়ে বিভিন্ন জায়গায় হয়তো বসা যায়, কিন্তু এই যে মনুষ্যত্ব, এই যে মানুষের প্রতি যে কমিটমেন্ট, এই যে মানুষকে ভালোবাসার অদম্য ইচ্ছা এবং শক্তি, এবং সবকিছুর বিপরীতে থেকেও সে ভালোবাসাটা কন্টিনিউ করা, এত 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 ভালোবাসার জোর কোত্থেকে আসে? কিভাবে একটা মানুষ পারে দিনের পর দিন ভালোবাসার মানুষটা প্রত্যেকটা ঘটনার ওনার স্বীকৃতি? আমি যদি প্রথম থেকে আরিফকে অ্যানালাইসিস করি ব্যক্তিগতভাবে, আমার কাছে শুধু মনে হচ্ছে সবচাইতে যদি খালি হয়ে কেউ থাকে সেটা হচ্ছে আরিফ। তার দোষ যদি বলে, যে কথা আরিফ প্রথমেই ঘটনা শুনতে বলছিল যে আমি দোষকে একটাই করেছি, যে আমি যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি, বাকি বিষয়গুলো হয়তো ঘটনা প্রসঙ্গে আসতে পারে। কিন্তু আমি যে বিষয়গুলো এখন আলোচনা নিয়ে আসবো সেটি হচ্ছে আমি স্পেশালি কেন চোখ আটকে যাচ্ছে বারবার আরিফের দিকে। আরিফ কিন্তু প্রথম থেকে পুরো ঘটনাটার ওনারশিপ নেওয়ার চেষ্টা করেছে। আরিফ চেষ্টা করেছে যে তার ভালোবাসার মানুষটাকে সব মিলিয়ে কিভাবে ভালো রাখা যায়। যখন মোজাম্মেলের সাথে তার সম্পর্ক ছিল, লিজা মোজাম্মেলের বিষয়ে পুরো ঘটনাটা আরিফের সামনে উপস্থাপন করেছে। আরিফ কিন্তু তখন বলেছে যে ঠিক আছে, তুমি তোমার বাবা মা যেভাবে চাই, বাবা মা যেখানে পছন্দ করে, বাবা মার যেটাতে ভালো হয় সেই সিদ্ধান্ত তুমি নাও। লিজার মধ্যে 2-3 বার সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে করে ফেলি, সেখানেও আরিফ তাকে বুঝিয়েছে যে না, তুমি এই বয়সে এই পরিস্থিতিতে বিয়ে করো না, বাবা মা যেখানে ভালো মনে করে, বাবা মা যেখানে চাচ্ছে সেখানে তুমি বিয়ে করো। লিজার পক্ষ থেকে আরিফের প্রতি আসক্তির ব্যাপারটা আমার কাছে খুব অলৌকিক কিছু মনে হয়নি, খুব স্বাভাবিক একটি ব্যাপার। বছরের পর বছর কোনো ছেলে যদি ইন্টেনশনালি কোনো মেয়েকে এইভাবে মানসিকভাবে নির্যাতনের মধ্যে রাখে, তাহলে খুব স্বাভাবিকভাবেই, মানে আমরা যে ঝড়ের কথা বলি না, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ঝড়টা কেন তৈরি হয়, হঠাৎ করে দেখা যায় যে নির্দিষ্ট একটি এলাকা বায়ু শূন্য হয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবে আশপাশের বায়ুগুলো ওই জায়গাটাকে ভরে দিতে চায়, তখন কিন্তু ঝড়ের উৎপত্তি ঘটে।
ঠিক সেই রকম হৃদয়ের মধ্যে অন্তরের অন্তঃস্থলে যে ঝড়টা উঠে অন্য কোনো মানুষকে ঘিরে, সেটাও কিন্তু সেভাবেই আসে। আমরা সন্দেহের তীরে আমরা মানুষকে কষ্ট দিতে গিয়ে তার ভিতরটাকে যখন আমরা বায়ুশূন্য করে রাখি, তখন কিন্তু সেই জায়গাতে আর একটা মানুষ জায়গা করে নেবে। এটা খুবই স্বাভাবিক, যে কাজটা মোজাম্মেল করেছিল, এবং সেই জায়গাটা অটোমেটিক্যালি চলে এসেছে আরিফ। এটা কিন্তু ইললজিক্যাল বা অস্বাভাবিক কোনো বিষয়। কিন্তু আরিফের প্রথম থেকে শেষ পর্যন্ত আজ অবধি আরিফের যে ওনারশিপ নেওয়ার চেষ্টা এবং সেই মানুষটিকে ভালো রাখার অদম্য চেষ্টা, সেটিকে সত্যি স্যালুট জানাতে হয়। এবং এসব মানুষগুলোর অভাব অনেক বেশি হয়ে যাচ্ছে আজকের পৃথিবীতে, আজকের সমাজে। আমরা সত্যি সম্মান জানাই আরিফের মতো ছেলেকে, যে ছেলে তার জায়গাতে থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি কখনোই বিশ্বাস করি না যে রাশিগত বা কারো ভাগ্য দুষ্টের কারণে কারো ব্যবসায়িক উন্নতির জায়গাতে অন্তরায় হতে পারে। তবে যেটা হয়েছে আমার কাছে মনে হয় যে আরিফ যেভাবে কনসেন্ট্রেট করতো তার ব্যবসার ক্ষেত্রে, সেই কনসেন্ট্রেশনটা হয়তো আগের মতো করতে পারতো না বৈবাহিক জীবনে বিভিন্ন রকমের ঝামেলা সামাল দিতে গিয়ে, যে কারণে হয়তো ব্যবসাতে তার সেই অধপতনটা এসেছিল। কিন্তু এটা সময়ের ব্যাপার। যে ছেলেটা ব্যবসার সেই চূড়ান্ত সফলতা দেখেছিল, সেই ক্লাস 9 থেকে স্ট্রাগল করে এসেছে, হয়তো সময়ের ফেরে সে আবার সেই ব্যবসাটাকে আগের জায়গায় দাঁড় করাতে পারবে। আরিফের বাবা গত হয়েছেন প্রায় 15 বছর আগে। আরিফের মা, আরিফের বড় ভাই, আরিফের ভাবি, স্পেশালি আরিফের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি সম্মান জানাই। তাদেরকে চেষ্টা করেছিল যে ঠিক আছে, একটা ভুল যেহেতু করেছে, তারা তো আমাদের সন্তান, তাদেরকে রাস্তা বাস্তা করে ছুড়ে না ফেলে তাদেরকে নিয়ে কিভাবে নতুন করে আবার তাদেরকে দাঁড় করাতে সাহায্য করা যায়। কিন্তু লিজা খেয়ালের বশবর্তী হয়ে অথবা আবেগের বশবর্তী হয়ে, যেহেতু তার আবেগের পুরো জায়গা জুড়ে থাকে তারা বাবা মা বোন ভাই, সেই কারণে হয়তো একদিন কোনো কারণ ছাড়াই, কোনো রকমের কোনো যুক্তি ছাড়াই বা কোনো রকমের কোনো সমস্যার সাথে ছাড়াই সে চলে যায় বাবা মার ওখানে। এবং তার হাত ধরে যে ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশগুলো হয়, কেস কাচারি, জিডি করা এবং জিডি এন্ট্রিগুলো তাদের বিরুদ্ধে করা যে মানুষগুলোর প্রশ্নে, সে নিজেও বলছে যে তারা অনেক বেশি ভালো, তাদের হাত ধরে আমি কখনোই কোনো কষ্টের সাথে পরিচিত হইনি, কিন্তু তাদের বিরুদ্ধে এ ধরনের জিডি এন্ট্রি করা হয়। যে জিনিসগুলো আরিফকেও কিন্তু অনেক বড় রকমের একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল। কিন্তু আরিফ তারপরেও কিন্তু তার সেই প্রিয়তমা মানুষটিকে ভুল বুঝেনি, সবকিছুর বিনিময়ে তার পাশে এসে দাঁড়িয়েছে। আমি আরিফের সাথে একটু কথা বলে নিই। আরিফ, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমার এই বন্ধুকে তুমি ভালো রাখতে চেয়েছো, ভালো রেখেছো। জীবনের সবকিছুর বিনিময়ে তুমি তার পুরো জীবনটার যতটুকু তোমার ক্ষমতায় করিয়েছে, চেষ্টা করেছো তাকে ভালো রাখার জন্য। আর যে ভুলের কথাটা আসছে, সেই ভুলের কথাগুলো তো আসবেই, কারণ যা ভুল তা তো ভুলই। কিন্তু তুমি চেষ্টা করেছিলে তখনও তোমার প্রিয়তমা মানুষটাকে ফিরিয়ে দিতে, যাতে করে বাবা মার সিদ্ধান্তে সে অগ্রসর হয়। এবং ফাইনালি যখন বিয়ে করেছিল, তখনও তুমি বলেছিলে প্রয়োজনে এই বিয়ের কাগজটা আমি ছিঁড়ে ফেলছি, তুমি চলে যাও, কারণ আমি চাইবো যে যেহেতু তোমাকে আমি ভালোবাসি, সবকিছুর ঊর্ধ্বে রেখে তুমি যেন ভালো থাকো। তারপরেও যে ঘটনার যে পথ পরিক্রমা হয়ে আসলো, যে পরিস্থিতি হয়ে আসলো, সবকিছু যদি আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করি, একটা কথাই বলার আছে, তোমার মতো মানুষের পৃথিবীতে থাকার অনেক বেশি দরকার। যে পারিবারিক বন্ধনের কথা আমরা বলি, যেই পারিবারিক সুখের কথা বলি, সেই সুখগুলো তোমাদের মতো মানুষ যারা অনেক বেশি কমিটেড, যারা অনেক বেশি ভালোবাসা প্রবণ তার প্রিয়তমা স্ত্রীর ব্যাপারে, তাদের হাত ধরেই আসে। তো অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা তোমার এই ধরনের পজিটিভ অ্যাটিটিউডের জন্য। তো তোমার কি মানে সবকিছু মিলিয়ে, সবকিছুর ঊর্ধ্বে থেকে তোমার কি উদ্দেশ্য একটাই থাকে, কিভাবে তোমার প্রিয়তম মানুষ লিজাকে ভালো রাখা যায়, তাই তো? গুরু, আমি একটা কথা বিশ্বাস করি যে আমি যে পথ দিয়ে হাঁটবো সে অন্ধকার হতে পারে, আলো হতে পারে, কিন্তু সেটাকে বেছে নেওয়ার দায়িত্ব আমারই। আমি ভুল করে বেছে দিই আর সঠিকভাবে বেছে নিই, কিন্তু আমার সিদ্ধান্তটা ছিল জীবনের জন্য। যখন ভুল করেই ফেলছিলাম, সেটাকে শুদ্ধ করার দায়িত্ব ভুল কোনটাকে মনে হয়েছে তোমার, যে ওই বয়সে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে? না, তাহলে কোনটাকে ভুল হয়েছিল? বারবার যখন আমাকে বাধা দেওয়া হচ্ছিল বিয়ের ব্যাপারে, যখন বিয়েটা করে ফেলছিলাম শুধু ওকে অনার করতে গিয়ে, তখন সেটা ভুল। ফার্স্ট টাইম তুমি রিফিউজ করেছিলে, 3 মাস তোমাদের মধ্যে ব্রেকআপ ছিল, সেকেন্ড টাইম আবার বিয়ে করলে যখন, সেটা তখনও ঠিক হয়নি, তোমার ওই আবেগটা কন্ট্রোল করা উচিত ছিল। কিন্তু আমি কন্ট্রোল করি এই জন্য ওর প্রতি যে টর্চারিং ছিল মানসিক এবং শারীরিক ভাবে, সেটা বারবার আমাকে পীড়া দিত। অ্যাটলিস্ট যখন আমার কাছে লাস্ট চলে আসে, তুমি তো মোজাম্মেলের ব্যাপার পুরোটাই জানতে প্রথম থেকে। আমি জানতাম, সেটা হলো যে আমি জানতাম যে ওর সাথে বিয়ে ঠিক হয়ে আছে, আর এই জন্য অনার করতে শুরু করলাম আমি। কিন্তু যখন বিয়ে করে ফেললাম আমি, আমার নিজেকে অপরাধ বোধ মনে হয়েছিল যে আমি অপরাধী। কিন্তু ওকে অনার করতে গিয়ে, সম্মান করতে গিয়ে আমি সেটা করেছিলাম। আমার কোন ব্যক্তিগত স্বার্থ ছিল না সেখানে। কেন স্বার্থ ছিল না? দুটা জিনিস সেখানে কম্পেয়ার করলে অনেক কিছু বের হয়ে যায়। স্ত্রী যখন স্বামীর সাথে কম্পেয়ার করে, তখন কিন্তু স্বামীর সাথে একটা ডিভাইড তৈরি হয়, এবং স্বামীও যদি করে ডিভাইড তৈরি হয়। দুটা ফ্যামিলির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে আমাদের।
ওরা অনেক কোটিপতি, আমরা ফকির নেই, অথবা আমরা ফকির না। এই দুইটা জিনিসের বড় আরেকটা ডিফারেন্স আছে, সেটা সামাজিক এর অবস্থান। সবকিছু মিলিয়ে আমি সবসময় চিন্তা করতাম যে ভুল যেটা সেটা শুদ্ধ আমাকেই করতে হবে, আর সেই শুদ্ধ করতে হলে বউকে খুশি রাখতে হবে, এবং সুখী করার জন্য শান্তির পথ খুঁজে বের করতে হবে। আর শান্তিটা পেয়েছিলাম শুধু আমার হৃদয়ের ভিতরে। আর এটা একটা কথা দাও আমাকে, আমি মোটামুটি আমাদের অনুষ্ঠানটাকে এখন একটা স্ট্রাকচার এন্ডিং এ ডেকে নিয়ে যাবো। শুধু একটা কথা দাও, যদি পারো তাহলে হ্যাঁ বলো, আর যদি না পারো সেটাও আমাদেরকে জানাই। বাট মনে রেখো না যে 4-5 জন মানুষ যারা কথা বলছে এবং কথা শুনছে তারাই শুধু এখানে আছে। তোমার না দেখা লাখো মানুষ বাইরে অপেক্ষা করছে এবং তোমার কথা শুনছে। এতগুলো মানুষ, যেহেতু তুমি একজন কমিটেড ছেলে, মানুষের সাথে ট্রাস্ট রাখতে পছন্দ করো, এতগুলো মানুষের সাথে কোনো রকমের প্রতারণা বা ভণ্ডামি সুলভ কোনো কথা যেন না হয়, সেটি হচ্ছে একটি কথা শুধু আমাকে দাও। তোমার মধ্যে যে পরিমাণ আমি প্যাশন এবং যে পরিমাণ ডেভোটেডনেস দেখলাম তোমার ভালোবাসার মানুষটির প্রতি, তাতে তুমি নিজে একজন কর্মক্ষম ছেলে, অনেক চৌকস ছেলে। তোমার চৌকস এই অর্থে বলছি যে তুমি বিজনেসটা করে আসছো খুব ছোটবেলা থেকে, ক্লাস 9 থেকে। আমি যতটুকু জেনেছি স্যানিটারি ওয়্যার ধরনের সামগ্রীর সাথে তুমি বিজনেসে জড়িত, এবং তোমার সেই ধরনের ব্যবসায়িক প্রজ্ঞা আছে, সেই ধরনের ব্যবসায়িক মানে দূরদর্শিতা আছে, এবং সেই ধরনের ব্যবসায়িক অভিজ্ঞতা আছে, যেহেতু ক্লাস 9 থেকে তুমি বিজনেসের সাথে জড়িত। তুমি কি এতটুকু কথা দিতে পারো যে পৃথিবী যদি তোমার বিপক্ষেও চলে যায়, আজকের তারিখে যদি লিজা এবং তার পরিবার অথবা তোমার পরিবার তোমার সাথে যদি নাও আসে, যে পরিস্থিতি হোক না কেন, দুনিয়া যদি তোমার বিরুদ্ধে যায়, তারপরে তোমার ভালোবাসার মানুষটির মুখে হাসিটা ধরে রাখার জন্য হলেও তুমি জীবনে সেই রকম ভাবে নিজেকে সফল কাম করে তুলবে, যাতে করে আমরা যারা চিন্তা করছি যে যে জীবনটা লিজার পাওয়ার কথা ছিল সেই জীবনটা হয়তো লিজা পেল না, কিন্তু সেই অসম্পূর্ণতা, সেই কষ্ট বা সেই না পাওয়ার বেদনাগুলোকে অনেক বেশি মাত্রায় ভরিয়ে দেওয়ার মতো তুমি ক্যাপাবল একজন ছেলে। তুমি কি কথা দিতে পারো যে তোমার চেষ্টা এবং তোমার প্রজ্ঞা এবং তোমার উদ্দেশ্য এমন থাকবে যে খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়িয়ে সেই জায়গাটা আমাদেরকে দেখাতে পারবে? তুমি কি বিশ্বাস করো? গুরু, সেটা আমার পক্ষে সম্ভব নয়। এটা কনফিডেন্স নিজের প্রতি সবসময় রাখি এবং খুব খুব দৃঢ়ভাবে রাখি, সেটা দৃঢ়ভাবে রাখো, এবং খুব স্বল্প সময়ের মধ্যে আমরা আশা করব যে পৃথিবী যত রূঢ় আচরণ তোমার সাথে করুক না কেন, কিন্তু তোমার সাথে থাকুক অথবা না থাকুক, বাস্তবতা যত নিষ্ঠুর হোক না কেন, তুমি আমাদেরকে সেই জায়গাতে নিয়ে গিয়ে নিজেকে দেখাবে, যেখানে দেখবো আমরা যে আরিফ এমনই একজন সফলকাম মানুষ হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে পেরেছে, যেখানে লিজার জন্য আমরা যে ধরনের সন্তান বা যে ধরনের পাত্র আমরা লিজার জন্য চিন্তা করতাম, সেই জায়গাটাকে আরিফ ভরিয়ে দিয়েছে। গুরু, রাইট। আমি একটা জিনিস সবসময় আলাদাভাবে চিন্তা করি যে পৃথিবী অনেকে পারবে না, সেটা আমি পারবো। কেন পারবো না? আমি যদি ট্রাই করি, 100 ট্রাই করলে আমার 90টা আসবে, 10টা নাহলে মিস হবে। তাহলে আমরা আশা করতে পারি যে ওই জায়গাটা আমরা অবশ্যই আরিফকে আমি দেখতে ইনশাআল্লাহ পারবো। পারবো। এখন কিছু নেগেটিভ দিক আছে যে জিনিসগুলো বিভিন্ন সময় উঠে আসে, তার মধ্যে একটি দিক হচ্ছে যেই সময় যে বিষয়ে ফোকাস করার কথা তোমরা সেই জিনিসগুলো বারবার পাশ কাটিয়ে যাও, ঠিক না, এটা অন্যায়। এগুলোর বিরুদ্ধে আমরা বহুভাবে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছি, জনমত তৈরি করার চেষ্টা করছি। এক কথায় বলে দিই আমরা যে আমাদের বাবা মা আমাদের সাপোর্ট কেন দিল না, বাবা মা কেন এই কাজগুলো করলো, বাবা মা কেন ওই কাজগুলো করলো। কিন্তু বাবা মা যেভাবে স্বপ্ন দেখে, বাবা মার হাত ধরে তাদের যে নারী ছেড়া ধন যেটা তাদের হয়ে পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে, তাকে যেভাবে সে দাঁড় করাতে চায়, সেই জায়গাতে যখন তারা পায় না, তাদেরও কিন্তু ভেতরে অনেক বেশি রক্তক্ষরণ হয়, তারাও কিন্তু অনেক বেশি কষ্ট পায়। লিজা, আমি যদি তোমার কথা বলি যে তোমাকে ঘিরে যে স্বপ্নগুলো বাবা মা দেখতেন, সেই স্বপ্নগুলো কিন্তু প্রথম থেকে চুরমার করেছো তুমি। তোমার ম্যাট্রিক পরীক্ষা, সেই সময় তোমার একজনের কল্পনা সার্বক্ষণিক তোমাকে পাগল প্রায় করে রেখেছে। ম্যাট্রিকে তোমার যে ফল হয়েছে, সে ফলটা আরো অনেক বেশি ভালো হতে পারত যদি সেই সময় ভালোবাসার মতো এই স্পর্শকাতর অনুভূতির সাথে নিজেকে জড়িয়ে না ফেলতো। ক্লাস 7 থেকে তুমি ভালোবাসার এই ব্যাপারগুলো ভিতরে নার্সিং করছো। ম্যাট্রিকের সময় তুমি কথা প্রসঙ্গে বলছিলে যে মোজাম্মেলের ছবি আমার চোখে মুখে ভাবছে। চোখে মুখে যদি মোজাম্মেলের ছবি ভাসে, তোমার তো তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও, তোমার তো কেমিস্ট্রি ইকুয়েশন তখন তোমার মাথায় আসার কথা না। এই ব্যাপারগুলো থেকে আমাদের সতর্ক থাকা উচিত। ভালো লাগা বা ভেতরে ভালো লাগার অনুভূতি কাজ করে, এটা এক জিনিস, বাট ভালো লাগাকে ভালোবাসায় রূপান্তরিত করা এবং সেই অনুযায়ী এক্সিকিউশন করা, সেটা কিন্তু আর এক জিনিস। সেটার জন্য প্রয়োজন পরিণত সময় এবং পরিণত মস্তিষ্ক এবং পরিণত চিন্তা ভাবনা, যে জিনিসটা তুমি করনি, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এবং তোমার মতো যারা এই কাজগুলো করে এবং সমাজে সবগুলো কাজগুলো করছে, আজকে যেমন তুমি বলছো তোমার কোথায় যাওয়ার কোনো রাস্তা নাই, কোন ঘরে গিয়ে দাঁড়াবে, কিভাবে এই করবে, শুধু একটাই খুঁজি, এবং এটা সবচেয়ে বড় খুঁজি, সেটা হচ্ছে তোমার পাশে একজন আছে, তার নাম হচ্ছে আরিফ, যে তোমার অনেক কেয়ারিং এবং লাভিং একজন হাজব্যান্ড। কিন্তু যে কাজগুলো তুমি করেছো ওই সময়গুলোতে, সেই জিনিসগুলো কিন্তু জেদের বশবর্তী হয়ে এবং আবেগের বশবর্তী এবং ইম্যাচুরিটির কারণে সেটা কখনোই প্রাণীতনযোগ্য না, কখনোই মেনে নেওয়ার মতো না।
এই জিনিসগুলো আমাদেরকে চরমভাবে কষ্ট দেয়। এই ব্যাপারে তোমার অনেক বেশি সতর্ক থাকা উচিত, যাতে করে তোমার কারণে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এবং আমরা চাইবো না যে আমার কোনো বন্ধু এই ধরনের পরিস্থিতির মধ্যে ওই সময়ে পড়ুক। আমরা বারবার বলি যে ভালোবাসার অনুভূতি কাজ করতে পারে, কিন্তু ভালো লাগার অনুভূতি যেন ভালোবাসায় টার্মিনেট না হয়, এবং এর হাত ধরে যেন আমরা কোন রকমের ইম্যাচুর সিদ্ধান্তে জড়িয়ে না পড়ি। তো বাবা মাকে দোষারোপ করার আগে, বাবা মার ব্যাপারে চিন্তা ভাবনা করার আগে এই বিষয়গুলো আমাদের ভেবে দেখা উচিত যে বাবা মা কোন জায়গাটা আমাদেরকে দেখতে চায়, বাবা মা আমাদেরকে ঘিরে কি ধরনের স্বপ্ন দেখেন, সেই স্বপ্নগুলো কিন্তু নিমেষের মধ্যে চুরমার করতে এতটুকু দ্বিধান্বিত হয়নি। তাহলে আমরা বাবা মার কাছে কি ধরনের ভালোবাসা, কি ধরনের তাদের কাছ থেকে আমরা ক্লিয়ারিংনেস বা তাদের কাছ থেকে আমরা কি ধরনের সাপোর্ট এক্সপেক্ট করবো, সেটা একটা বড় বিষয়। অ্যাভিয়েশনের প্রশ্ন আসে। সন্তান পৃথিবীর মধ্যে মহামূল্যবান একটা জিনিস। তোমরা যা হারিয়েছো তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা হারিয়েছো সেটা হচ্ছে অ্যাভিয়েশন, যেটা তোমরা প্রথমে ইন্টেনশনালি করেছিলে, তুমি নিজেও জানো। এবং আমরা আমাদের অনেকেরই জানার কথা যে আমরা যদি ইন্টেনশনালি এই ধরনের অ্যাভিয়েশন করি, পরবর্তীতে কিন্তু চাইলেও হয়তো স্রষ্টা আমাদের ভাগ্যে সেই সন্তানটা আমাদের ভাগ্যে নাও জুটাতে পারেন। কারণ এই অ্যাভিয়েশনের কারণে মাতৃত্বের পসিবিলিটির সংখ্যা ও পরিমাণে কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়। চিকিৎসা বিজ্ঞান সেরকম কিছু বলছে। এই ব্যাপারগুলো তোমাদের যখন ওই ধরনের প্রস্তুতি ছিল না, ছেলে খেলার বসে একবার বিয়ে করে ফেললে, ছেলে খেলার বসে ক্লাস 7 থাকতে প্রেমে পড়লে, ছেলে খেলার বসে সন্তানও চলে আসলো, এতগুলো আনইনটেনশনাল মিস্টেক করার কোনো কারণ আমি দেখি না। এগুলো ভুল করার মতো কোনো জিনিস না। দেন ফাইনালি যখন তোমরা সন্তান নিতে চাইলে, তখন তোমাদের সাথে এবার ভাগ্য দেবতা তোমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করে বসলো। তোমার মিসক্যারেজ হলো 3 মাসের মাথায়। এই জিনিসগুলো যে কতখানি দুঃখে, কতখানি কষ্টে, কিন্তু এর পাশাপাশি এই কথাটা অনেক বেশি কষ্টের এবং অনেক বেশি দুঃখের যে কেন আমরা ইন্টেনশনালি এই কাজগুলো করি, আমরা কেনই নহবত তৈরি করি যাতে করে অ্যাভিয়েশনের মতো প্রসঙ্গ আসে। তোমার বেবি দূর আকাশে তারা হয়ে জ্বলছে, তোমাকে দেখছে, একটা না দুইটা। এই কষ্ট, এই পেইন, এই দুঃখ, এই বুঝটা কিভাবে দিবে। আর আমার এখন যখন এইসব নিয়ে কথা বলছি, তখন আমার সবচেয়ে বেশি মনে পড়ছে তোমার বাবা মার কথা। কেউ পারে না এই জায়গাটা রিপ্লেস করতে। আমি একদিন প্রোগ্রামের সময় বলেছিলাম যে যখন বেবি জন্ম নেয়, বাবার জন্য সেই সন্তানের বাবা হতে হয়তো সময় অনেক বেশি লাগে। সন্তানটা ভূমিষ্ঠ হয়, তার মধ্যে এক্সপ্রেশন তৈরি হয় 6 মাস বা 1 বছরের মাথায়। বাবাকে দেখলে মিথ্যে হাসে সে, বাবার বুকে জড়ায় ধরতে চায়। তখন বাবা সত্যিকারের বাবা হয়, ফিলটা তৈরি হয় যে ইয়া ফাইনালি আই বিকাম ড্যাড। কিন্তু মা যেদিন প্রথম কনফ্লিক্ট করে তার সত্তার মধ্যে, তার মজ্জার মধ্যে, সে যখন গ্রোনা পায় বেবিটা, তখন থেকে মা কিন্তু মা হয়ে যায়। মায়ের জন্য একটা বয়স, বেবির বয়স যদি 1 বছর হয়, তখন কিন্তু মায়ের জন্য কিন্তু 1 বছর না, 1 বছর 10 মাস, যেদিন থেকে সে তাকে ক্যারি করছে। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে গেলে সেই মিসক্যারেজের পরে ওই মায়ের জন্য সে হ্যালুসিনেশনের মতো তার আনকনসিয়াস মাইন্ডে সবসময় সেই সন্তানকে নিয়ে চিন্তা করতে থাকে। সেই রকম ঘোর থেকে, সেই কষ্ট থেকে বের করতে পারে 2টি মানুষ। একটি হচ্ছে তার লাভিং হাজবেন্ড যদি থাকে, সার্বক্ষণিক তার প্রশ্নে কেয়ারিং থাকবে, যেটা তোমার আছে, তোমার অনেক বড় পুঁজি। যে ভাগ্য দেবতা তোমার সাথে যতই বিমাতা সুলভ আচরণ করুক না কেন, একজন মানুষকে পাঠিয়ে দিয়েছে অ্যাঞ্জেলের মতো করে, যে তোমার হাত ধরে আছে সবসময়ের জন্য। আর সবচেয়ে বড় যে জিনিসটা ভূমিকা রাখেন, তিনি হচ্ছেন মা। মেয়ের সন্তান, মা, এই ব্যাপারগুলো অনেক বেশি রিলেট। এই কারণেই হয়তো নেচারটা এইভাবেই তৈরি করেছে সমস্ত কিছু। এই সময় মানসিকভাবে তাকে ওই জায়গা থেকে ফিরে নিয়ে আসতে এবং সঠিক একটা জায়গাতে আবার দাঁড় করিয়ে দিতে, সেই সময় সবচেয়ে বড় বেশি যে মানুষটির দরকার, সেটি হচ্ছে লিজার মা। লিজার মায়ের কথা আমার খুব বেশি মনে পড়ছে, যে এই মানুষটিকে খুব বেশি দরকার, এখন অনেক বেশি দরকার। আর আমি যে ঘটনাগুলো এসেছে, আমি বা লিজার মায়ের বা বাবার দুঃখ বা কষ্টের কথা বা যে ঘটনাগুলো আমি যে বললাম, কেস কাচারি বা জিডি এন্ট্রি করা, ইন্টেনশনাল লিজাকে নিয়ে আসা, সেই ব্যাপারগুলোর মধ্যেও আমি ভালোবাসা খুঁজে পাচ্ছি। আমি বাবা মাকে ওই অর্থে দোষারোপ করবো না, বরং ভালোবাসা খুঁজে পাচ্ছি এই অর্থে যে তিনি সবসময় তো চেয়েছিলেন যে লিজাকে কিভাবে ভালো রাখা যায়। তাই সার্বক্ষণিক হয়তো চেষ্টা করেছেন যে লিজাকে এইভাবে মনে হয় বাড়িতে নিয়ে এসে রাখলে, আর এক জায়গায় মনে হয় পাত্রস্থ করে তাকে ভালো রাখা যাবে। কিন্তু ফাইনালি যদি আরিফ তার কর্মদক্ষতা দিয়ে, আরিফ তার নিজের ভূমিকা দিয়ে বুঝিয়ে দিতে পারে যে মা এবং বাবা, আমি এই কাজটা করতে সক্ষম, আপনার মেয়েকে আমি সুখে রাখতে পারবো, এবং ফাইনালি লিজার বাবা মা যদি সেই ব্যাপারটা বুঝেন ফাইনালি, তাহলে হয়তো আমরা ভালো থাকবো। এখন লিজা একদম সব দিক হারিয়ে একদম এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেটার জন্য আমাদের সত্যি এখন তাদের দ্বারস্থ হতেই হচ্ছে। আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো লিজার বাবা এবং মায়ের সাথে, দেখি এতগুলো মানুষ যেহেতু একসাথে আছে, দেখি এদের ভাগ্যের মধ্যে কোনো পরিবর্তন কোনোভাবে আসে কিনা। তবে তুমি এই ফাঁকে, আমি চাইবো লিজা, এই ফাঁকে ক্ষমা চেয়ে নাও একটা কারণে, সেটি হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় ক্ষমা চাওয়া উচিত তোমার, যে একটা
বাবা মার স্বপ্নকে চুরমার করার জন্য, বাবা মার স্বপ্নকে নিয়ে এই ধরনের ছেলে খেলামো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। বাবা মাকে হয়তো আমরা দোষারোপ করতে পারি যে তিনি এখানে এসে আমাদেরকে সাপোর্টটা দিলেন না কেন, আমাদের পাশে এসে দাঁড়ালেন না কেন, কিন্তু আমরা চাইবো যে এই সুযোগে বাবা মাকে সামনে রেখে সেই সুযোগটা কাজে লাগানো এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া তাদের স্বপ্ন এবং তাদের স্বপ্নটাকে ভেঙে চুরমার করার জন্য। তো বন্ধুরা, আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করছে লিজার আম্মুর সাথে কথা বলবার জন্য, কারণ ওটাই একমাত্র পথ। দেখা যাক আম্মু আব্বুকে অন্তত পক্ষে আজকে একটু আমরা বিরতি করে মানাতে পারি কিনা, এই দুটি মানুষকে আমরা নিতে পারি কিনা। আর বন্ধু, অনেক বন্ধুরা কিন্তু আমাদের সাথে আছেন। আমাদের সাথে এই মুহূর্তে আছে জীবন কিশোরগঞ্জ থেকে আছে, আমি নিলয় বলেছে, তারপর আছে পপি তেজগা থেকে, আমাদের সাথে আছে জীবন বলেছি, আর শম্পা আছে আমাদের সাথে। আর বন্ধু, চাইলে মনের এই মুহূর্তের অনুভূতিটা কি সেটা যদি আমাদের কাছে জানাতে চান, তাহলে সিম্পলি আপনাকে মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করতে হবে আরে, স্পেস দিতে হবে, নাম লিখতে হবে, লোকেশনটা লিখতে হবে, তারপরে মনের সেই অনুভূতিগুলো, আপনার ভালো লাগা ভালোবাসার অনুভূতিগুলো এবং আজকের যে কাহিনী শুনছি আমরা সেটা নিয়ে আপনার এখন বলবার কিছু থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর আগামী পর্বে যদি আপনি নিজেই একজন অতিথি হিসেবে আমাদের অন এয়ারে এসে আপনার ভালোবাসার কথাগুলো, ভালোবাসার গল্পগুলো বলতে চান, তাহলে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেই প্রসঙ্গে যাচ্ছি, আমরা মনে ফোনটা পাচ্ছি। আচ্ছা, এর মধ্যে ফোনে আমরা চেষ্টা করি যদি সম্ভব হয় তাদের সাথে কথা বলার, কারণ আমি একটা কথা যেটা বলছিলাম, এবং এই সুযোগটা তুমি কাজে লাগাতে পারো যে বাবা মার কাছে তাদের স্বপ্ন নিয়ে, তাদের স্বপ্ন চুরমার করার জন্য, তাদের সত্যিকারের সন্তান হিসেবে যে ভূমিকাটা রাখার কথা ছিল সেই ভূমিকা না রাখতে পারার জন্য তোমার এই কষ্টের কথাগুলো তোমার বাবা মাকে সামনে রেখে যদি তুমি কিছু বলো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার সাথে আমরা কথা বলবো। এর মধ্যে আমরা চাইবো যে আমরা আসলে ফোনে চেষ্টা করছি যে লিজার বাবা মা কারোর সাথে আমরা কথা বলতে পারি কিনা, তারপর আমরা পর্যায়ক্রমে আপনাদের কাছে ফিরে আসবো এবং আপনাকে ফোন কল একের পর এক নিতে থাকবো। লিজা, আমি হয়তো এটা একটা বড় সুযোগ যে এতগুলো মানুষ আপনার সাথে আছে এবং সবাইকে সাথে নিয়ে আপনি যদি আপনার বাবা মার কাছে আপনার পার্সোনাল যে ফিলিংস বাবা মাকে সামনে রেখে যদি সেই কথাগুলো আপনি বলতে পারেন। আমি গুরু আমার আব্বু আম্মুকে অনেক মিস করি, অনেক তাদের কষ্ট দিচ্ছি সত্যি, কিন্তু আমার আব্বু আমাকে অনেক বেশি আদর করতো, সবচেয়ে বেশি আলাদা। কিন্তু গুরু আমি আমার বাবা মাকে বলতে পারি না, খুব বেশি কষ্ট হয় তাদের জন্য আমার। কারণ গুরু আজকে আমি সব হারাই নিঃস্ব। গুরু আজকে আমার মনে হয় যে আমার মা যদি আমার পাশে থাকে তাহলে আমার জন্য, আমার জীবনের জন্য অনেক ভালো হবে। তারা তো চায় যে আমি যাতে ভালো থাকি, কিন্তু গুরু যদি আজকে আমার আম্মু আমার পাশে থাকে তাহলে আমার জন্য গুরু জীবনের জন্য অনেক ভালো হবে গুরু। কারণ গুরু আমি আজকে আমার যে কষ্ট গুরু, আমি একটা সন্তানের মা হয়ে আজকে আমি তার মুখ দেখতে পারি নাই, নিশ্চয়ই তার একটু অভিশাপ বা আমি তারা মন থেকে উপর থেকে না বলছে গুরু, মন থেকে হয়তো ভিতর থেকে আমার জন্য কষ্ট আসছে গুরু, যার কারণে আমি আজকে মা হতে পারিনি গুরু। তো আমার একটাই রিকোয়েস্ট গুরু যে আমার মা যদি আজকে আমার জন্য একটু দোয়া করে, হয়তো আমার জীবনের সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো গুরু। আমরা তো আসলে সেই আশীর্বাদ বা সেই দোয়াটা বাবা মার কাছ থেকে পেতে চাচ্ছি, এবং আরিফের বাবা মার পরিবার সম্বন্ধে আমাদের আসলে ওই অর্থে কোনো জিজ্ঞাসা নেই, যেহেতু তারা আগে থেকেই মেনে নিয়েছে এবং তারা চায় যে তারা ভালো থাকুক। কোন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো তারা চিন্তা করেছে যে না, আমরা আপাতত তাদেরকে আমরা বাসা নিতে পারছি না, যেহেতু এত বড় করে ইনসিডেন্ট কেন হলো, তা আমরা হয়তো সেই জিনিসটা আবার মানিয়ে নিতে পারবো। কিন্তু আমরা এই ফাঁকে চেষ্টা করব বা হয়তো আশা করব যাতে করে লিজার হাত ধরে তার ফ্যামিলির সাথে আমাদের সেই সম্পর্কটা পুনরূপ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায়। তো আমি আরিফকে একটু বলবো যে আরিফ, আপনার ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম না থাকলেও আপনারও আপনার মা আছেন, আপনার বড় ভাই আছেন, তাদের সাথে আপনারও কথা বলার ব্যাপার আছে। আপনি তাদেরকে যদি উদ্দেশ্য করে কিছু বলেন এবং ফাইনালি আপনার শ্বশুর শাশুড়ি তাদেরকে উদ্দেশ্য করে যদি শেষবারের মতো আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে। গুরু, আমার শ্বশুর শাশুড়ি আমার দুজনকে কখনো আমি যে ওয়াইফের আব্বু আম্মু এটা কখনো ভাবিনি। আমি সর্বদাই জানতাম যে আমার আব্বু এবং আম্মু, আর এই জিনিসটা সবসময় মাথায় দিয়ে আমি চেষ্টা করতাম তাদের কাছে যাওয়ার জন্য।
ব্যর্থতা আমারই। সন্তান হয়ে মাকে স্পর্শ করতে পারিনি, সন্তান হয়ে বাপের হৃদয়ে অবস্থান দিতে পারিনি। এই ব্যর্থতা থেকে উত্তরণের জন্য একটা মাধ্যম প্রয়োজন আছে, সেই মাধ্যমটা আজকে সুযোগ পেয়েছি। গুরু, এটা মাধ্যম তখনই যখন আমি এর আগের দিন প্রোগ্রামে বলেছিলাম যে একটা মানুষ যেমন আরিফের কথা বলি, লিজার কথা বলি, তাদের পরিবারের কথা এখানে জড়িয়ে আসছে। আমরা যারা শুনছি তারা যেন আমাদের মাইন্ডসেটটা সেরকম রাখি যে যারা কথা বলছে আজকের এই জায়গাতে আমরা ভেবে নিই যেন আমাদের এই পক্ষ থেকে আমাদের ভাই বা আমাদের বোন বা আমাদের কাছের কোনো মানুষ এইখানে কথা বলছে এবং আমাদের সাথে মধ্যে যেন সেই মাইন্ডসেট থাকে, সেই পবিত্রতা থাকে এবং সেই আকণ্ঠ সেই চাওয়া থাকে যাতে করে এই মানুষগুলো এমন একটি অবস্থাতে অন্তত দাঁড় করুক। এখন যেমন এদের অবস্থা সেটা হচ্ছে যে তাদের চালচলার কোনো খবর নাই, তারা কোনোভাবে নিজেদের মধ্যে একটা স্ট্যাবিলিটি পাচ্ছে না, তারা মানসিক জোর পাচ্ছে না। ইকোনমিক্যালি হয়তো আমি বিশ্বাস করি যে আমি আরিফের উপরে অবশ্যই কনফিডেন্ট যে সে খুব অল্প সময়ের মধ্যে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, কিন্তু মেন্টালি এদেরকে স্ট্রং করা, মেন্টালি এদেরকে সাপোর্ট গুলো দেওয়া অনেক বেশি এখন জরুরি। তাই আমি দুই পক্ষের আরিফের বাবা মা এবং ভাই যারা আছেন এবং লিজার বাবা মা এবং ভাই বোন যারা আছে সবাই যদি একসাথে হয়ে এদেরকে মানসিক সাপোর্টটা, মানসিক এই সমর্থনটা যোগাতো, তাহলে এরা হয়তো এই পৃথিবীতে নতুন করে যুদ্ধ করার জন্য সেই মানসিক শক্তিটা আবার ফিরে পেত। তো আমরা সেই কারণেই চেষ্টা করছি, আমাদের টেকনিক্যাল টিম এটা নিয়ে কাজ করছে যে কিভাবে তাদের দুই পরিবারের সদস্যের সাথে কথা বলা যায়। আর যদি এই ঘটনাটা ঘটে যায়, কারণ এই ঘটনাটার সফলতাটা হবে এটা আসলে আমার ভালোবাসা স্টুডিওর সাথে জড়িত যত মানুষ আছে যারা আমার ভালোবাসা এই অনুষ্ঠানটি শোনেন, এবং আপনারা আমি বিশ্বাস করি আপনারা সেই রকম মাইন্ডসেট নিয়ে শুনছেন, সে ধরনের পবিত্রতা নিয়ে শুনছেন যে আপনাদেরই মাঝখান থেকে আপনাদেরই ভাই বা আপনাদেরই বোন যারা আজকে বসেছে এখানে হট থেকে আপনাদের বন্ধুর মতো হয়ে তাদের জীবনের সফলতা আপনারা চান। ফোনের লাইন পেতে পেতে আমি কিছু বার্তা আমরা নিয়ে নিই। হ্যাঁ, যেমন ধানমন্ডি থেকে টিয়া লিখেছে যে লিজা আপু তোমার সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাক এই দোয়া করি। আরিফ ভাই তুমি অনেক ভালো, আপুকে অনেক অনেক ভালোবেসো। যে রতন লিখেছে মধুবা থেকে আরিফ ভাইকে স্যালুট, গুরুকেও অনেক স্যালুট জানাচ্ছেন। আর বানু লিখেছে তেজগাঁও থেকে আমি তোমাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম বন্ধু। আর ওকে, ভালো থেকো। আর আরো আছে আমাদের সাথে মিরপুর থেকে আছে দুর্জয়, রাব্বি আছে নারায়ণগঞ্জ থেকে, রানা গুলশান 2 থেকে, জুয়েল আছে, রাব্বি আছে নারায়ণগঞ্জ থেকে। মোবারক কুমিল্লা থেকে লিখেছেন যে লিজা ও আরিফ ভাইয়া যদি তাদের পিতামাতা সহজে মেনে না নেয় তাহলে তাদের জীবনটা এমন হতো না। আসলে বাবা মা যদি এরকম তাদেরকে মেনে না নেয়, আসলে খুবই একটা প্যাথেটিক একটা ব্যাপার যে বাবা মা তাদেরকে এখনো মেনে নিচ্ছেন না। আমাদের সাথে অনেক বন্ধু আছে, বন্ধুরা আরো যদি আমাদের সাথে আপনার মনের কথা শেয়ার করতে চান বা প্রোগ্রামটা কেমন লাগছে এটা যদি আমাদেরকে জানাতে চান, এসএমএস করুন, মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করুন আর এদিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা দেন, স্পেস দিয়ে মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারে। আর নেক্সট এপিসোডে আমাদের অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করতে চান অ্যাজ এ গেস্ট তারা করতে পারেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এদিন স্পেস দিয়ে লাভ করুন, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারে। প্রিয় বন্ধু, এই মুহূর্তে আমরা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ আমরা লিজার আম্মুকে পেয়েছি লাইনে। এখন আমরা চলে যাচ্ছি তার কাছে, দেখি তার সাথে আমরা কথা বলি। হ্যালো। জি ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। জি, আপনি গুরুর সাথে কথা বলতে চান আমাকে বলেছেন, তো আমি চলে যাচ্ছি গুরুর কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, আল্লাহ রাখছে ভালো। আপনার জন্য আমাদের অনেক শ্রদ্ধা। আপনার কথা আসলে অফ এর অনেকক্ষণ ধরে হচ্ছিল লিজার সাথে, লিজা বারবার বলছিল যে মা আমার এমন, যে মাকে দেখলেই আমার মায়ের প্রতি এমন টান এবং এমন আকর্ষণ কাজ করে যে যতই আমাকে স্বর্গে নিয়ে যে রাখুক তা আমি মায়ের কাছে বারবার ফিরে যেতে চাইবো। তো আমার আসলেই ভালো লাগছে, আমি আসলে সম্মানিত বোধ করছি মা যে আপনাকে ফোনে পেয়েছি। আর সত্যি কষ্টে আছে এই মুহূর্তে, যেমন আমি একটু জানিয়ে রাখি যে গোটা বিশ্বের বাঙালিরা যারা তারা অনেকেই শুনছে এই মুহূর্তে আমাদের এই সার্ভারের লাখ লাখ শ্রোতা বন্ধু অলরেডি হিট করেছে, যারা সবাই মিলে প্রার্থনা করছে, হাজার হাজার বার্তা পাঠাচ্ছে যে সবকিছু মিলিয়ে যদি সবকিছু আগের মতো হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো এখানে লিজা আছে, আপনার নারী ছেড়া ধন, শেষবারের মতো এই লাস্ট প্ল্যাটফর্ম থেকে আমরা রিকোয়েস্ট করছি যে সবকিছু আগের অবস্থায় নিয়ে যাওয়া যায় কিনা। হ্যালো গুরু। হ্যাঁ আমি শুনছি, জি বলেন। আমি আপনার সাথে কথা বলবো, আমি লিজার সাথে কথা বলবো না। ঠিক আছে, আমি আছি, আমি ফোনে আছি, প্লিজ বলেন। আমি আপনার সাথেই কথা বলবো, ঠিক আছে? আমি লিজার সাথে কথা বলবো না। আপনি অনুমতি দিলে আমি কিন্তু খালাম্মান, আমি মানে মায়ের আসনে রেখে আপনার সাথে কথা বলতে চাই। আমি হ্যাঁ বাবা, আমি তোমার মা হতে পারি, আরিফ আর লিজার মা না। আচ্ছা আপনি বলেন, জি বলেন। আমি তোমাকে মানে মাঝখান থেকে বলতেছি, তুমি শোনো আমার, মানে আমার কথাগুলো শোনো, ঠিক আছে? জি বলেন। যদি তুমি মনে করো যে আমি একটা অপরাধী মা, হ্যাঁ মানে আমি নেওয়ার মানে আমার বুকে চাইনা নেওয়ার মতো দুইজনে যোগ্য, তাহলে তোমার বিচারে তুমি যা করবো আমি তাই মেনে নেব। জি বলেন। ঠিক আছে? জি বলেন। লিজা যখন
যখন মনে করো ক্লাস 7 পড়ে, তখন মোজামেলের কথা তো তোমাকে বললোই, ঠিক আছে? মোজামেলের সাথে ওর সম্পর্ক, ঠিক আছে? মোজামেলের সাথে মানে 5 বছরের রিলেশন, ঠিক আছে? আমাদের ফ্যামিলি সব রাজি, ওদের ফ্যামিলি সব রাজি, এখানে কোনো বাধা মানে কিছুই নাই, ঠিক আছে? লিডা যদি শুধু মোজামেলের সাথে ঝগড়া করো, একটা বাহিরে থাকে, ঠিক আছে? ওই কাজের থেকে মানে শোনো, আমার মেয়ে তো মোজামেল জ্বরে কত ভালোবাসছে। মোজামেল কিন্তু আমার আপন না, ঠিক আছে? আমার আপন কিন্তু হচ্ছে লিডা। লিডারে 10 মাস 10 দিন থেকে রাখছি। জি মা, আমরা বিশ্বাস করি আপনি যেটা বলছেন আপনি সত্য বলছেন, আমরা বিশ্বাস করি। প্লিজ বলেন আমার আপনটা কে? আজকে আমি কেন মোজামেলের পক্ষ নিচ্ছি? আমি পৃথিবীর সবাইকে ঠকাইতে পারবো বাবা, মোজামেলে ঠকাইতে পারবো না। জি ওই লিডার কোনো দোষ নাই, কোনো কিছুই নাই। যখন লিডা তো নিজেই বললো, যখন আমি আরিফের প্রতি দুর্বল হয়ে গেছি, তখন ওই মোজামেলে মানে 2 চোখে দেখতে পারে না, ঠিক আছে? মোজামেল 3 বছরে 5 লাখ টাকা মোবাইল বিল দিচ্ছে। একটা ছেলে কখন 5 লাখ টাকা মোবাইল বিল দেয়? যখন একটা মেয়েকে পছন্দ করে। জি বিশ্বাস করছি আপনার কথা, ঠিক আছে? জি যখন একটা মেয়েকে পছন্দ করে, তখনই একটা ছেলে দিন রাত 24 ঘন্টা ওই বাসা ফোন করে। পাগলের মতো ভালোবাসতো, ঠিক আছে? লিডাকে আমার কাছে আনামত রাইখা গেছে। আমি সবসময় বুঝাইতাম, লিডা তুই কিন্তু একজনের আনামত। হ্যাঁ, ওই বলছে আমারে যে মা আমি আপনার কাছে আনামত রাইখা দিতেছি, ঠিক আছে? আমার আনামতের খেনামত করলে আমি তো আপনার পরে মাফ করবো, আল্লাহ আপনার মাফ করবো না, ঠিক আছে? আমি লিডারে সবসময় বুঝাইতাম যে লিডার তুই কিন্তু একজনের আনামত, আমি আনামত রাখছি। এবং এই কথাটা আমি আরিফকেও বলছি, আরিফ তুমি লিডারের বড় ওয়াইফ চোখে দেখো, ঠিক আছে? লিডারে তুমি কখনো লিডার দিকে খারাপ চোখে তাকাইবা না। আমি যখন আরিফের সাথে কথা বললাম, আমার বাসায় আসলো, মোজামেলের ব্যাপারে খারাপ জিনিস করছে, ঠিক আছে? শোনো, ভালোবাসা জোর করে কখনো আদায় করা যায় না। আমার কাছ থেকে মোজামেলের পক্ষ থেকে ছিনা নিতে না, কখনো সুখী হইব না। আর আমার বদদুয়া ও দুজনের সাথে আজীবন থাকবো। ওরা বিশ্বাসঘাতক হইতে পারে, আমি বিশ্বাসঘাতক না, ঠিক আছে? লিডা মোজামেলের সাথে বেইমানি করছে, ঠিক আছে? শুধু মা বাবার সাথে না, মোজামেলের সাথে, ঠিক আছে? কিন্তু পৃথিবীতে বেইমানি করছে, এই প্রতিফল লিডার ভোগ করতেই হবে। মাত্র তো শুরু, ঠিক আছে? হয়তো আমি না সহ্য করতে পারবো না, আমি আল্লাহ পাকের কাছে কই যে আল্লাহ পাক তুমি মেয়েকে হয়তো পৃথিবী থেকে নিয়ে যাও, এটা আমি সেই সব কষ্ট দেখে আমি নিজে কষ্ট না পাই। আবার অনেক সময় চিন্তা করি যে পাপ করছে, পাপের পাশটা ভোগ করতেই হবে। আমি যখন আরিফ আমার বাসা আসলো, আমি আরিফকে বললাম, আরিফ লিডার তো বিয়ে ঠিক, লিডার পরীক্ষা শেষ হইলে লিডার হাতে নেখা বিয়ে করে নিয়ে আসতে যাবো। যে আমাকে কি বুঝাইলো জানো, বিদেশি ছেলে ভালো না। তখন ওকে আমি বললাম বিদেশি ছেলে ভালো না আরিফ মানি, কিন্তু মুজামেল 100টা ছেলে দিচ্ছে যদি বলি তাহলে মিথ্যা করবে। 1000 ছেলে দিচ্ছে একটা ছেলে, হ্যাঁ খুবই ভালো, ওর কথাবার্তা আচার ব্যবহার চলাফেরা সে আমাকে মুগ্ধ করছে। হ্যাঁ, আল্লাহ যেটা প্রতিটা ঘরে ঘরে এমন একটা করে সন্তান দেয়, আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করি, ঠিক আছে? আর আরিফের মতো জানোয়ার যেটা আল্লাহ কারো ঘরে না, ঠিক আছে বাবা? আরিফ আবার আমার সংসারটারে ভূমিদারে কিছু ব্যবসা দেবে, আবার কিছুই রাখেনি, অস্তিত্ব রাখেনি। আমি আপনার কাছে আবার ফিরে আসছি, আপনি কিন্তু শুনেই থাকবেন। আমার মেয়ের জীবন তো নষ্ট করছে, আমার ছোট যেটা বাচ্চা আছে মোজামেলের জীবনটা তছনছ করে দিচ্ছে। মোজাম্মেল কি একটু জানাবেন মা একটু জানাবেন, মোজাম্মেল কি এখন বিয়ে শাদী করেছেন নাকি আলাদা আছেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি মোজামেলকে, আমি নিজে বিয়ে করাইছি। অনেক ভালো, বললাম তো আল্লাহ যদি প্রতিটা মার ঘরে এমন একটা করে সন্তান দিলা কিছুই লাগবো না পৃথিবীতে। আচ্ছা, আমি আপনার কাছে সাথে আবার কথা বলছি, আপনি ফোনেই থাকবেন, আপনার সাথে কথা বলছি। আচ্ছা, লিজা আপনাকে বলি, আপনাকে অন এয়ারে আসার সময় যতটুকু আমরা চেক করেছি, যতটুকু কথা বলেছি, ততটুকুতে আমি আপনাকে আগে ক্লিয়ার করেছি যে আমার প্রোগ্রাম দরকার, আমি ক্যান্সেল করব। আপনি কি জানেন যে কোন প্রেক্ষিতে কোন পরিস্থিতিতে থেকে আমি প্রোগ্রাম করতে আসি? আমি কিন্তু হাজারবার আমার শ্রোতা বন্ধুরা আমার কমিউনিকেশনটা এর আগেও পেয়েছে যে শুধুমাত্র এই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি কারো উপকার হয়, কোন রকমের ফেক ভাওতাবাজি বা ভণ্ডামি বা হিপোক্রেসি করার জন্য কিন্তু আমি অনুষ্ঠানে আসি না। এবং আমি প্রত্যেকটা ইন্টারভিউতে পর্যন্ত বলি যে এটা কিন্তু কোন রকমের অনুষ্ঠান বা বিনোদন ধরনের কোনো কিছু না, এটা একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের উপকার যদি করা যায়। এই জীবনে আমি তখন সার্থক মনে করব যদি একটা ভালো কাজের সাক্ষী আমি হয়ে থাকি অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমার সারা রাত, আমি 3:30 পর্যন্ত আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তারপর আবার সকালবেলায় রিস্ক নিয়ে এই হরতালের মধ্যে রওনা দিয়ে 6 ঘন্টা জার্নি করে ঢাকায় এসে এই হরতালের মধ্যে এসে প্রোগ্রাম করছি, কোন রকমের কিন্তু ভণ্ডামিকে সাপোর্ট করার জন্য না। আপনি যে কথাগুলো বলছিলেন লিজা আমার সাথে এতক্ষণ, সেই কথাগুলোর মধ্যে কিছু ইনফরমেশন গ্যাপ ছিল, যে গ্যাপ ছিল আপনার মায়ের কথার প্রেক্ষিতে যে কথাগুলো আসলো। আপনি বলছিলেন যে মোজাম্মেলকে যেভাবে আপনি বিতর্কিত জায়গাতে নিয়ে এসেছেন, সেই বিতর্কিত জায়গাটাতে হয়তো সে ডিজার্ভ করে না।
এখন যদি আমি এইভাবে কথাগুলো বলি যে সেই বিতর্কিত জায়গাটা আপনি ডিজার্ভ করেন না, আপনার মন অন্য কোনো দিকে টার্ন ওভার নেওয়ার কারণে আপনি মোজাম্মেলকে ওই জায়গাতে ফেলে দিয়েছিলেন, সেই জায়গাটা বললে কি বাড়িয়ে বলা হবে? আর আপনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম অন ইয়ারে আসার আগে যে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কথা যেন বিশ্বাসের নিরিখে থাকে। এটা হচ্ছে এক রকমের কনফেশন করার জায়গা, যেখানে আপনি আপনার ভেতরের সত্য কথাগুলো বলে, ভেতরের যে কালিমা, ভেতরের যে ক্লেদ, ভেতরের যে পাপবোধ, সেটা যেন দূর হয় এবং আপনি যেন একদম পরিপূর্ণ একজন মানুষ স্টুডিও থেকে বের হতে পারেন। এই কথাগুলো আমার সাথে না রাখার পিছনে কারণটা কি? আপনি এখন যে কথাগুলো বলবেন, আমি রিকোয়েস্ট করবো, আমি অন ইয়ারে আছি, মিলিয়ন্স পিপল এখন এখানে শুনছে। একটা ওয়ার্ড যদি আপনি হিপোক্রেটিক বলেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের কারোর জন্য ভালো কিছু হবে না। দেন আমি ফিনিশিং এ কি আসবো সেটা পরে আসছি। একদিকে আছেন ফোন কলে আপনার মা, যিনি আপনার গর্ভধারিণী। মায়ের জায়গা বিতর্কিত হওয়ার সুযোগ খুবই কম। তাই বলে আমি বলছি না যে মা মানুষ না, মানুষ যদি হয় তারও সুযোগ থেকে থাকে কোন রকমের ভুল কিছু করার। কিন্তু যে ঘটনাটা আসছে, সেই ঘটনাটা আমার কাছে যদি মনে হয়ে থাকে যে ঘটনাটাতে আপনার বলার মধ্যে কিছু গ্যাপ ছিল, যে গ্যাপের মাধ্যমে আপনি বোঝাতে চেয়েছেন যে মোজাম্মেল একটা বিতর্কিত ছেলে, কিন্তু আপনার একটা ইন্টেনশন ছিল, মোজাম্মেলের সাথে সম্পর্ক রাখতে ইন্টেনশন ছিল, যে কারণে আরিফের সাথে আপনি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। একটা গ্যাপ তো ছিল, আপনি স্বীকার করেন এটা? না গুলো, আমার মনে হয় যে আমার মাঝে কোনো গ্যাপ ছিল না, কারণ আমি চেষ্টা করছি বাংলাদেশ থেকে ওকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতে, কিন্তু ও সেই পরিমাণ বিদেশ থেকে আমাকে ভালোবাসে নাই, যার কারণে ওর প্রতি যে ভালোবাসাটা ছিল আস্তে আস্তে আমার সেই ভালোবাসাটা লেস হয়। আমি প্রত্যেকটা বান্ধবীকে বলি যে আমি ওর দিয়ে খুব সুখী না, ওর দিয়ে আমি হ্যাপি না। আমি কলেজে যে অনেক পরিমাণ কান্নাকাটি করি। এতক্ষণ যে কথাগুলো বলে আসছেন, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আপনার কথা শুনছি আমরা, সেই কথাগুলোর মধ্যে কোন কথাটুকু ভুল ছিল বা মিথ্যা ছিল সেটা আপনি অকপটে স্বীকার করেন। তারপর আমি কথাগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, বাট কিন্তু আপনাকে স্বীকার করতে হবে যে কোন কথাগুলো ভুল বলেছেন আপনি। না গুরু, আমি প্রথম থেকে এই পর্যন্ত যে আপনি বারবার খেয়াল করেন, আমি দ্য লাস্ট টাইম আমি আপনাকে জিজ্ঞেস করছি, একটা ভুল ছিল যে আমার বাবা মাকে কথা দিয়ে আমি সে কথাটা রাখি নাই। এই একটা ভুল ছিল যে আমার বাবা মাকে আমি প্রমিস করছিলাম যে ওকে বিয়ে করবো, সেটাই হয়তো আমি একা আরিফকে বিয়ে করছি, এটাই অন্যায় ছিল। আর কোনো অন্যায় হয়তো আমি মোজাম্মেলের সাথে করি নাই। আপনার বাবা মাকে কথা দিয়ে কথা না রাখার যে ব্যাপারটা, সেই ব্যাপারে কি এমন কোনো বড় রকমের কোনো কারণ ছিল, যে কারণটা আপনি দেখিয়েছেন যে আপনাকে মানসিকভাবে চরমভাবে টর্চার করতো, যে কারণে আপনি বাধ্য হয়ে ওর কাছ থেকে সরে এসেছেন? এই কথাটা কতটুকু সত্যি? একদম ভেবে বলবেন কতটুকু সত্যি এই কথাটা। যদি মিথ্যা হয় তো বলে দেন মিথ্যা, ঠিক আছে আমার পছন্দ হয়ে গেছে আরিফকে, দ্যাটস আমি করে ফেলি, চোখের ডান। ওকে আমি অনেক ভালোবাসতাম, মোজাম্মেলকে আমি অনেক ভালোবাসতাম। দেন আপনার ভালোবাসাটা আরিফ যেহেতু অনেক বেশি চৌকস, আরিফ বেশি অনেক কেয়ারিং, আরিফের প্রতি ট্রান্সফার হয়ে গেছে, ব্যাপারটা এরকম না গুরু। কারণ এইটা তখনই হয়েছে যখন আমি ওর থেকে কোনো প্রকার ভালোবাসা পাইতাম না, কোনো প্রকার ভালোবাসা আমি ওর থেকে পাইতাম না। কারণ ও সবসময় নিজেকে নিয়ে খুব ইয়ে করতো, ও আমেরিকাতে থাকে, একটা প্রবলেম। তারপর ও বিভিন্ন মেয়েদের কথা বলতো, যেগুলো আমি সহ্য করতে পারতাম। এই কথাগুলো শুনেছি। আর এতক্ষণ যে কথাগুলো বললেন, এর মধ্যে আর ভুল কি ছিল বলেন? না গুরু, আমি তো বললামই যে আমি সবসময় বলতাম যে তোমার বন্ধুরা আমাকে খুব টিচ করে, তুমি কেন এটা বলো না, প্রতিবাদ করো না। ও বলতো কি এগুলো সহ্য করে থাকতে হবে, তো এগুলো মানতে পারতাম না যে তুমি আমার লাভার হয়ে কেন পারো না এগুলা। ফাইনালি যে কথাগুলো মা বললেন, মা এতক্ষণ ফোনে থেকে যে কথাগুলো বললেন, সেখানে আপনি অন্তত একটা কথা তো স্বীকার করলেন যে মাকে দেওয়ার কথা আপনি রাখতে পারেননি। সেটা কারণ হিসেবে আপনি বললেন আপনি কষ্ট পেয়েছেন, বিধায় সরে এসেছেন ওখান থেকে। কষ্টের মাত্রাটা কি আসলে সেরকম সুতীব্র ছিল যে কারণে মোজাম্মেলকে ছেড়ে আসতে হয়? আপনি কথাটা হ্যাঁ বা না বলার আগে আরেকবার ভেবে বলবেন। হ্যাঁ গুরু, অনেক কষ্ট পাইছি ওর থেকে, আমি অনেক কষ্ট পাইছি, যার কারণে আমি নিজেই সরতে বাধ্য হয়েছি। আমি চলে আসছি আপনার কাছে। আমি যে কথাগুলো ফাইনালি আপনার কাছ থেকে জানলাম, এর মধ্যে কি আর কোনো ভুল বা কোনো ভ্রান্তি বা কোনো রকমের কিছু আছে? একটাই ভুল ছিল যে আমি আরিফকে বিয়ে করছি, কিন্তু অনেক কষ্টের পর আমি আরিফকে বিয়ে করছি। সত্যি কথা, আমি আরিফ ছিল আমার ফ্রেন্ড থেকে আমি কেন ওকে বিয়ে করছিলাম? নিশ্চয়ই এখানে কারণ ছিল। আমাকে অনেক বেশি কষ্ট দিত, যেগুলো মানতে পারতাম না। বিদেশ থেকে একটা মানুষ ভালো কথা বলে, কারণ ওকে আমি দেখতে পাই না, ছুঁতে পাই না, ওর সাথে কোথাও যেতেও পারি না। আমাকে উচিত ছিল যে আমাকে দুটা ভালো। তাহলে আমি শেষবারের মতো, একদম শেষ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে, আমি এই বিশ্বাস নিয়ে আপনার কাছ থেকে এখন আমি সরে যাব, মায়ের সাথে কথা বলবো। সেটি হচ্ছে যে আপনি মাকে কথা দিয়েছেন, বাবাকে কথা দিয়েছিলেন যে তাদের মন মতো আপনি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তটা আপনি নেননি। এটা একটা ভুল, যেটা আপনি স্বীকার করেন। কিন্তু আমি কথাই দিছি যে আমি মোজাম্মেলকে ছাড়া কাউকে বিয়ে করবো না, কিন্তু আমি যখন আর পারতেছিলাম না, সেই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আরিফকে বিয়ে করেছেন, কিন্তু আপনি সেই অর্থে কথাটা রাখতে পারেননি। আমি চলে আসছি মা যিনি ফোনে আছেন, লিজার মামি, তার কাছে। এখন প্রেক্ষাপট মা এরকম, যেখানে
লিজাদের অবস্থা, ওদেরকে ওরা কিচ্ছু চায় না, শুধু একটু মানসিক সাপোর্ট চায়। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এবং আপনাকে তো বললাম যে হাজার হাজার মেসেজ আসছে, গোটা বিশ্ব আপনাকে এবং আমাকে, মা ছেলের এই যে কথোপকথন গোটা ওয়ার্ল্ড শুনছে। এবং শেষবারের মতো আপনার ওই জায়গাতে আমি নিজেকে রেখে, আপনার সন্তানের জায়গাতে নিজেকে রেখে রিকোয়েস্ট করবো যে পানি অনেক দূর গড়িয়ে গেছে, এর হাত ধরে দুইটা একটা অ্যাভিয়েশন, একটা মিসক্যারেজের মতো দুর্ঘটনা ঘটে গেছে। শেষবারের মতো আমি অন্তত চাইবো যে মানসিক সাপোর্টটা থাকুক, এটা আমার অনুরোধ। আপনি যদি বললেন তুমি যদি বাবার সন্তানের জায়গাতে রেখে আমাকে যদি কথা বলতে বলো, তাহলে আমি তোমাকে নিরাশ করব না। তো এতগুলো মানুষের প্রতিনিধিত্ব হয়ে সবার শুধু একটাই অনুরোধ যে অনেক কিছু তো হয়ে গেছে, অনেক রকমের ঘটনা ঘটে গেছে। এখন শেষ মুহূর্তে এসে, এর মধ্যে কিন্তু মোজাম্মেলেরও অন্য জায়গায় আপনি বিয়ে দিয়েছেন, তো সবকিছু শেষ মুহূর্তে এসে এখন ফাইনালি একটা অনুরোধ আপনার সন্তানের জায়গাতে রেখে আমি করব, সেটা হচ্ছে যে এদেরকে অন্তত মানসিকভাবে আপনি ওই সাপোর্টটা দেন। অন্তত আমি এতগুলো মানুষ, লাখ লাখ মানুষের প্রতিনিধিত্বকারী হিসেবে রিকোয়েস্ট করছি, কারণ আপনি নিজেও জানেন, আমার বিশ্বাস যে আপনি ধর্মীয় ব্যাপারে অনেক বেশি, ইসলামিক অনুশাসনে অনেক বেশি প্রগাঢ় বিশ্বাস রাখেন। স্রষ্টাও বলেছেন যে যেখানে হাজারো মানুষ থাকে সেখানে স্রষ্টার মানসিকতাও সেখানে নির্ভর করে। তো সবগুলোকে, এতগুলো মানুষকে সাথে নিয়ে রিকোয়েস্ট করছি যে যত যাই হয়েছে, যাই হোক না কেন ঘটনা, আপনার কথা সত্য ধরে নিয়ে যদি আমরা সামনের দিকে এগোই, তারপরেও বলবো অবিবেচকের মতো যদি বলেন তাই অবিবেচকের মতোই বলবো, যাতে করে এই দুটো মানুষের জীবন একদম ধ্বংসপ্রায় অবস্থায় না চলে আসে। আমার কথা শুনেন গুরু। আমি শুনেছি আপনি আমাকে বলেছেন যে অনেক ক্ষোভ, সব ক্ষোভের বাইরে রেখে মা তো আপনি, আপনার কাছে সব চাওয়া যায়। শুনেন মা, ঠিক আছে, সন্তান এরকম অপরাধ করছে যে অপরাধের মাফ করে দিচ্ছেন গুরু। আমি শুনেছি আপনার কথা। আমি শুধু দিন এই মেয়ের আমার বুকে টেনে নিতে পারবো। আপনি টেনে না নেন, আমি শুধু একটু বিশ্বাস করি। আমার মৃত্যু হইব, আমার সন্তান, ঠিক আছে, আমাকে যে অবস্থায় সে থানায় রেখে চলে দিচ্ছে, ঠিক আছে, আমি শুধু আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ আমার মতো। আমি শুধু একটা অনুরোধ করব, কারণ আপনার মুখ দিয়ে বের হওয়া সামান্যতম উক্তি ওদের জীবনকে ধূলিসাৎ করে দেবে। অনুরোধ রাখার মতো এই লিডার আরিফ ছাড়া আপনি আমাকে। আমি শুধু কিচ্ছু বলবো না, আমি কিছুই বলবো না, ওদেরকে বলছি না যে আপনি তুলে নিয়ে যে ওদেরকে বাসাতে রাখেন। আমি যদি বলেন আমি বিষ পান করতে পারবো হাসতে হাসতে, লিডারকে আর আরিফকে আমার মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি মেনে নেওয়ার কথা থেকেও সরে আসছি। শুধু আমি বলবো একটা জিনিস, যে মা এমন একটি জায়গার নাম, মা এমন একটি অনুভূতির নাম। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই যে স্রষ্টাকে নাকি একজন শিশু যে জন্ম নিবে, সে নাকি জিজ্ঞেস করে যে আমি এত পঙ্কিলময়, এত কণ্ঠকাকিন্যে ভরা পৃথিবী থাকবো কার কাছে, কি আমাকে সাপোর্ট দিবে? স্রষ্টা বারে বারে বলেন যে তোমার মা আছে, তিনি তোমাকে সাপোর্ট দিবেন সমস্ত অবস্থাতে। সেই কারণে বলছি যে ওদেরকে যদি আপনি বুকে আগলে নাও নেন, বাড়িতে যদি নাও তুলেন, তারপরেও বলবো যে আপনার চোখ দিয়ে বা আপনার কথা দিয়ে বা আপনার দীর্ঘ নিঃশ্বাসই কিন্তু যথেষ্ট যে জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য। তাই মায়ের জায়গাটাকে সবসময় আমরা কোনো সময় কালিমা লিপ্ত করতে চাই না, মায়ের জায়গাটা সবসময় বড় করে রাখতে চাই। শুধু আমার অনুরোধ এতগুলো মানুষকে সাথে নিয়ে অনুরোধ করছি আপনাকে, মায়ের ওই দরজাটা দিয়ে আপনাকে অনুরোধ করছি যে অ্যাটলিস্ট আমি আশা করবো না যে আপনার অভিশাপের জায়গাটাতে ওরা থাকে। এবং গুরু, এখানে আমি মায়ের সাথে, আপনার সাথে একটু যোগ করতে চাই যে অনেক বন্ধুরা এই মুহূর্তে এসএমএস করে প্রত্যেকেই একটা কথার মধ্যে যারা থাকছে এবং বলছে যে যা হয়ে গেছে, যদি সত্যিকার অর্থে আমরা মাকে মা করেই রাখি, তাহলে কি সন্তানকে ফেলে দিতে পারে? আমি আমি আপনাকে বুকে আগলে নেওয়ার কথা বলিনি, কিন্তু মা আমি আগলে নেওয়ার কথা বলি। হ্যাঁ বলেন। পৃথিবীতে যতগুলো সন্তান আছে ওইগুলো সব আমার সন্তান, এই দুইজন ছাড়া, ঠিক আছে? সব ঠিক আছে, শুধু ঠিক আছে, আমি মোজাম্মেলকেও বলছি না, যেহেতু মোজাম্মেল যদি কোনো দোষ না করে থাকে। গুরু, আপনি যদি একটা অনুমতি দেন, আমি একটা কথা মাকে উদ্দেশ্য করে বলতে চাই। মা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি টুটুল আপনার সাথে কথা বলছি, যে মোজাম্মেলকে কিন্তু আপনি বললেন যে নিজ হাতে আপনি বিয়ে দিয়েছেন, এবং মোজাম্মেল, আমার যতটুকু মনে হয় মোজাম্মেল কিন্তু এখন অনেক ভালোই আছে। কিন্তু যেই দুই সন্তান আপনার কাছে চরম অপরাধী, সেই সন্তানরা কিন্তু আজকে রাতের পরে কালকে তারা কোথায় থাকবে সেই ছাউনিটা পর্যন্ত নাই। তো মা, আপনি এটাকে কিভাবে দেখতেন? আমার সন্তান শুনি যে মারা গেছে, আমি এই কথাগুলো শুনতে চাচ্ছি না আপনার মুখ থেকে, আসলে আমি শুনতে চাচ্ছি না, কারণ মা এবং সন্তানের যে সম্পর্ক সম্বন্ধে আমরা ওয়াকিবল, মা এবং সন্তানের যে সম্পর্কগুলো দেখে অভ্যস্ত। শোনো, আঙ্কেল বলছে যে আরে আমার ছোট মেয়েরে তোমার কাছে দিয়ে লিজাকে কোনোদিন দিয়ে করো না, লিজারে কোনো চোখে দেখো না, তোমার যখন যা লাগবে তুমি আমার কাছে দিলা। এমনকি আমার মহল্লা থেকে লোক পাঠাইছি, আরিফ যখন লিজা পাগলামি করতেছে যে আমাকে বিয়ে করতে হবে, তখন তো আমাকে একটা ফোন দিতে পারতো। আরিফের ইচ্ছাই ছিল না, আরিফ এতই ভালো একটা ছেলে। আরিফ কেন আরিফকে তো আমি ছবি সহকার দেখাইছি মোজামেলে,
আর লিডার অ্যাটাচ করার ছবি দুজনের আমি আরিফকে দেখাইছি, আরিফ এই যে দুজনের ছবি, ওর বিয়ে সম্পূর্ণ ঠিক, এমনকি হাসবেন, ঠিক আছে। আমি এরই মধ্যে আপনার সাথে যেহেতু অনেকক্ষণ কথা বলছি, আরিফ অনেক খারাপ ছেলে, আরিফের সাথে আরেকটা মেয়ের সম্পর্ক ছিল 13 বছর, বোমা পেরার নাম, সে লিডারকে পেয়ে ওই বোমাকে চাই। আচ্ছা আমি এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আমি এরই ফাঁকে আমি চাইবো যে আপনি যদি লিজার বাবাকে একটু ফোনে দিতেন। লিডার বাবা বাসায় নেই, ডিউটিতে। আচ্ছা আচ্ছা, তো ফাইনালি আমি আপনার সাথে কথাগুলো শেষ করে নিয়ে আসবো, বাট আমি যেহেতু আমি নিজে কোনো শক্তি রাখি না। বাবা, আমার জায়গা যদি তুমি বইটা, আমি তো শুধু দুটা বাচ্চার জন্য এখনো বাড়িটা রয়েছি। আমার মহল্লাটা পুরো আমি ধারাইটা না, ঠিক আছে, আমি স্থানীয় মানুষ, আমার মান সম্মান আছে। ঘূর্ণিঝড়ে তো মনে করো কিছু গাই সাজা, আমি তো আমার কিছুই রাখি না। আমার মান সম্মান, আমার মহল্লার মানুষ এখন কি কয় জানো, আমার মহল্লার মানুষ আমার দিয়ে দুইটা দিয়ে দিচ্ছে, একদিকে ছেলের কাছ থেকে টাকা পয়সা খাইছি, আর এখানে দিয়ে দিচ্ছি। আমি এই ব্যাপারটাতে আপনার সাথে একদম শেষ, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ, আমরা আপনার কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে একটা অনুরোধ, একটা দাবি নিয়ে বিদায় নিব। আমি বলিনি, আমি আপনাকে একটা কথা বলি, মা আপনি অনুমতি দেন আমাকে। আমি আপনাকে বলছি না যে ওদেরকে ফিরিয়ে নিতে হবে, আমি আর বলছি না। আমি আপনাকে আরিফ এবং লিজার যে প্রসঙ্গটা বললেন সেটাকে আমি চাইবো না। আপনি যেহেতু আমাকে ওই জায়গাতে রাখেননি, তাই আমি আমার জায়গা থেকে সরে গিয়ে বলছি, শুধু আমি চাইবো যে আপনার এই অভিশাপের জায়গা জুড়ে যেন আপনার সন্তান না থাকে। কারণ আমি আরেকটা জিনিস কি, আমি অনেক আশা নিয়ে আপনাকে ফোনে নিয়েছিলাম, এই ফোনে নেওয়ার কারণে কেউ যেন, আমি একটু কথা বলি, আমি অন্য প্রসঙ্গে বলছি, আমার কথা একটু শুনবেন কাহিনী, অন্য প্রসঙ্গে, আমি আর লিজা আর আরিফের প্রসঙ্গে যাচ্ছি না। তবে একটা প্রসঙ্গে বলছি, সেটা হচ্ছে যে আমরা অনেকের বাবা মা আছে, অনেকের বাবা মা হারিয়েছি তো, আর আমরা এই অনুষ্ঠানের মধ্যে যেহেতু অনেক মানুষ শোনে এই অনুষ্ঠানটা, এর মধ্যে আমরা চেষ্টা করি যে কিভাবে পারিবারিক বন্ধনগুলোকে আবার সঠিক করা যায়। তো মা এতটুকু তো আশা করতে পারি আপনার কাছে যে অন্তত যে পরিস্থিতি হোক না কেন, মায়ের জায়গাতে দোষের জায়গা হতে পারে, সন্তানের জায়গাতে দোষের জায়গা হতে পারে, কিন্তু কখনোই মা এমনই একটি মমতাময়ী জায়গা আমাদের জুড়ে আছে যে মা কখনো অভিশপ্ত করতে পারে না তার সন্তানকে। হয়তো আপনি বুকে টেনে নিবেন না, ঠিক আছে মেনে নিলাম, আপনি কাছে নিবেন না, ঠিক আছে মেনে নিলাম, আপনি কখনোই